আসসালামু আলাইকুম স্যার। ওকে, গুড ইভিনিং সবাইকে। আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছ। তো আমরা পড়ছিলাম হচ্ছে জি স্যার। নিও ক্লাসিক্যাল পিরিয়ড সাথে রেস্টোরেশন পিরিয়ডটা আমরা গতদিন শেষ করেছি, তাই না? রেস্টোরেশন পিরিয়ডের আলোচনা গতদিন শেষ করেছি। জি স্যার। কি আমার কথা শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আমার কথা শোনা যায় না? কেউ তো উত্তর দিচ্ছ না। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে তো। জি স্যার, শোনা যাচ্ছে। সরি, কি হলো? মাইক্রোফোনের সমস্যা আছে মনে হয়, দেখি দাঁড়াও। হুম, আচ্ছা, এখন সবাই কথা বলো। হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। স্যার তো একটু দেখবেন নাকি কথা শোনা যাচ্ছে না। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তো শিহাব বলে শুনতে পাচ্ছে না। না স্যার, ঠিক আছে এবার। ঠিক আছে, হুম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো আমরা রেস্টোরেশন পিরিয়ডটা গতদিন পর্যন্ত পড়েছি এবং অলরেডি আমি কোশ্চেন আনসারও শেয়ার করে দিয়েছি রেস্টোরেশন পিরিয়ডের। আজকে আমরা তো গতদিনই নিও ক্লাসিক্যাল পিরিয়ড সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, তো আমরা সরাসরি চলে যাব আমাদের আলোচনাতে। তো তোমাদের একটা জিনিস পড়তে দেওয়া ছিল এখানে, 265 থেকে 269 পর্যন্ত। হুম, এখানে কি সম্পর্কে আলোচনা ছিল? স্যাটারের উৎপত্তি সম্পর্কে। হ্যাঁ, স্যাটায়ার সম্পর্কে। এটা একটা গুরুত্বপূর্ণ যেহেতু কোশ্চেন। তো সবাই কি পড়েছো এটা একটু? জি স্যার, পড়ছি। জি স্যার। 265 থেকে 269। স্যাটায়ারের উৎপত্তিতে কার অবদান বেশি বলো তো? স্যাটায়ারের উৎপত্তিতে কার অবদান বেশি? জন ড্রাইডেনের। স্যার জন ডারডেন। হুম, জন ড্রাইডেন। এবং জন ড্রাইডেন। কয়েকজন রাইটারের নাম বলো দেখি, তোমরা তো এখানে পড়েছো। এর ভিতরে কয়েকজনের নাম বলো দেখি, স্যাটায়ার লিখেছেন এমন কিছু কয়েকজনের নাম। স্যার কায়েস লুইসিয়াস, হোরাসিস, জুভেনাল, লুসিয়ান এবং পেরিসিয়াস। একটু কমন কিছু নাম বলো, কমন রাইটার স্যাটায়ার যা লিখছে ওদের নাম নাম। হুম, ইংলিশ রাইটারদের নাম বলো কয়েকটা। তুমি যেগুলো বলেছো ওগুলো সব কারা বলো ওগুলো? আলেকজান্ডার পোপ। হুম, তারপর পড়া হয়নি ঠিক মতো? বাইরন। অ্যান্ড্রু মার্ভেল। হুম, জোনাথন সুইফট। হুম, জোনাথন সুইফট, জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, তাই তো? তারপর হচ্ছে লর্ড বাইরন। না, ওটা তো এখন আসবে না, ওগুলো তো তোমার লর্ড বাইরন তো রোমান্টিক জি এজের। স্যার। এখানে ওর নাম আসবে না। ওখানে হ্যাঁ। কি ওর নাম কি এখানে এসেছে? না স্যার। হুম, এখানে তো মোটামুটি এই 3-4 জনের নামই আসবে। ঠিক আছে, ওদেরই এই যেহেতু আমরা রেস্টোরেশন নিও ক্লাসিক্যাল এজে আলোচনা করছি, তাই না? এখানে পোপের কথা আসবে, তিনি কি কি লিখেছেন। স্যার অ্যান্ড্রিও মার্ভেল। অ্যান্ড্রু মার্ভেলের কথা কিছুটা আসতে পারে পয়েট হিসেবে, ঠিক আছে? হ্যাঁ, রাইজের ক্ষেত্রে যদিও তিনি অ্যান্ড্রু মার্ভেল কি এই নিও ক্লাসিক্যাল এজের কবি।
না স্যার, না স্যার। অ্যান্ড্রু জি মার্ভেল স্যার। কোন সময় ছিলেন? মেটাফিজিক্যাল পোয়েট্রি না স্যার? মেটাফিজিক্যাল পয়েট কি নিও ক্লাসিক্যাল এজে ছিল, নাকি আসলে সেই মেটাফিজিক্যাল পয়েট কখন ছিল? জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, এটা কোন সময়ের বলো? এটা কোন সময়ের বলো তো? রেনেসাঁসের। হ্যাঁ, রেনেসাঁস পিরিয়ডের জ্যাকোবিয়ান বা ক্যারোলাইন এজের না ওরা? জ্যাকোবিয়ান এজ, ক্যারোলাইন এজের সময়, তাই না? হ্যাঁ, তাই বলা হচ্ছে যে ওরা একটু দেখো ডিফারেন্ট এজের। হ্যাঁ, যদিও তাদের অবদান ছিল, কিন্তু মেইনলি আমরা যদি এই নিও ক্লাসিক্যাল এজকে যেহেতু আমরা স্যাটায়ারের রাইজে হিসাবে, তাই না, দেখাবো, তখন এই এজের মধ্যেই রিলেটেড যে নামগুলো সেগুলো আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, দেখো এগুলোই কিন্তু ব্রিফ শর্টে আসতেছে, কতদিন যে আলোচনা করেছি সেগুলোই দেখো রেজিস্ট্রেশন পিরিয়ডে আর পরীক্ষায় বিভিন্নভাবে এসেছে, বা ওই কোশ্চেনগুলোই দেওয়া দেওয়া হয়েছে। অতএব যেগুলোর কথা বলছি আমি, এগুলো কিন্তু বেশি করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মনে করো জি স্যার। দেখো এখানে হেনরি ফিল্ডিংয়ের নামটা তোমরা পেয়েছিলা নভেলিস্ট হিসেবে? হেনরি ফিল্ডিং তোমরা থার্ড ইয়ারে এই কয়েকজনের ইয়া পাবা। দেখো মেজর স্যাটায়ার্স অফ দ্য টাইম লাইক আলেকজান্ডার পোপ, জনাথন সুইফট, হেনরি ফিল্ডিং। জন ড্রাইডেন আসলে কি কোন এজের? উনি রাইজে ছিলেন, কিন্তু জন ড্রাইডেন কোন এজের? নিও ক্লাসিক্যাল আর রেস্টোরেশন পিরিয়ডের বলো তো? হ্যাঁ, উনি হচ্ছেন Restoration period এর। তাই না, রেস্টোরেশন পিরিয়ডে, কারণ তার আবসালাম এবং অ্যাসিটোফেল যেটা আমরা পড়েছি সেটা তো রেস্টোরেশন পিরিয়ডের যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটার উপর ভিত্তি করেই লেখা। আচ্ছা, আর বলছি কি স্যাটায়ার বেশি পরিমাণে, দেখো স্যাটায়ার কি ছিল আসলে? স্যাটায়ার ওয়াজ ওয়াইডলি ইউজড ডিউ টু দ্য রাইজ অফ পলিটিক্যাল পার্টিস, প্রিন্টিং প্রেস অ্যান্ড স্কেপটিসিজম টুয়ার্ডস এস্টাবলিশ সোশ্যাল নর্মস ডিউরিং দ্য এনলাইটেনমেন্ট। হ্যাঁ, এরা অফ এনলাইটেনমেন্ট বা এনলাইটেনমেন্ট এরা বলে একটা কথা আসবে এই যে। আচ্ছা, তো ঠিক আছে, আশা করি তোমরা তাহলে পড়েছো। আর একটু ভালো করে একটু পড়ে নেবে এই ক্ষেত্রে। হ্যাঁ, সবগুলো রাইটিংয়ের নাম মনে রাখার দরকার নেই, কারণ আমি তো এর কোশ্চেন আনসারটা দিব। কিন্তু রাইটিংয়ের যে মেজর যে বিষয়গুলো, যেগুলো আমরা মোটামুটি গতদিন পর্যন্ত কিছু না হলেও পড়েছি, তাই না, সেগুলো একটু খেয়াল রাখবা। হিস্ট্রিতে কিন্তু খুব যে ডিপে কোশ্চেন আসে বা খুব ইয়ে আসে তা কিন্তু না। হ্যাঁ, হিস্ট্রিটা যদি একটু আমরা যেভাবে পড়ছি একটু ধারাবাহিকভাবে যদি আমরা স্টাডি করি, তাহলে কিন্তু হিস্ট্রিতে খারাপ হওয়ার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, কিন্তু আমরা যেটুকু পড়তেছি বা পড়াচ্ছি বা যে কথাগুলো বলছি সেটুকুও অনেক সময় আমরা পড়ি না। হ্যাঁ, এখানেই সমস্যাটা। আর হিস্ট্রির তো শেষ নেই, পলিটিক্যাল হিস্ট্রি, রিলিজিয়াস হিস্ট্রি থেকে শুরু করে অনেক কিছু আছে। অতএব অত কিছু না। হ্যাঁ, আলোচনা অনেক কিছু থাকতে পারে, কিন্তু যার ভিতরে আলোচনায় আসতেছি, যেগুলোর কথা বলতেছি, বা এই বইয়ে যে রাইটারের কথাগুলো বলা আছে দেখবে ঘুরে ফিরে ওইগুলোই মেনলি পরীক্ষাতে ঘুরে ফিরেই আসে। আচ্ছা, তো আমরা এখানে কতদূর নিও ক্লাসিক্যাল এজের কতদূর পড়েছিলাম? ক্লাসিক্যাল বলতে কি বোঝায়, তাই না, ক্লাসিসিজম বলতে কি বোঝায়, নিও ক্লাসিসিজম বলতে কি বোঝায়, এগুলো তো পড়েছিলাম আমরা, তাই না? আমরা মনে হয় আলেকজান্ডার পোপ থেকে জি শুরু স্যার, আজকে পোপ থেকে শুরু হবে। জি স্যার। আলেকজান্ডার পোপ থেকে মেনলি আমরা শুরু করব। দেখবো যে 3-4 জন মোটামুটি রাইটারের নাম আছে এখানে। আর যেহেতু এটা পোপের নাম অনুসারেই নামকরণ হয়েছে, তার সাথে অগাস্টান এজের নামকরণ করা হয়েছে। অগাস্টান কেন করা হয়েছে নামকরণ, সেগুলো তো তোমরা গতদিন তো আলোচনা হয়েছিল, তাই না? গতদিন নিশ্চয় আলোচনা হয়েছিল এই ক্ষেত্রে। আচ্ছা, তো দেখি কি বলছে। পোপ ইজ ইন মেনি রেসপেক্টস আ ইউনিক ফিগার। তার সম্পর্কে আলোচনা করতে গেলে তিনি একটু ব্যতিক্রম ধর্মী যেটা বলা হচ্ছে। দেখো বলছে, ইন দ্য ফার্স্ট প্লেস হি ওয়াজ ফর আ জেনারেশন দ্য পয়েট অফ গ্রেট নেশন। তিনি মানে কি একটা গ্রেট নেশনের পয়েট। প্রথম কথা হলো গ্রেট নেশনটাকে ইংল্যান্ড, না, ইংল্যান্ড আস্তে আস্তে একটা গ্রেট নেশন হিসেবে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং বলা হচ্ছে কি, দেখো আমরা জানি যে আলেকজান্ডার পোপ কিন্তু কিছু ট্রান্সলেট করেছেন, তাই না, হোমার বা ইলিয়াড এটি কিন্তু ট্রান্সলেট করেছেন, তাই না? বলছে, টু বি শিওর পোয়েট্রি ওয়াজ লিমিটেড ইন দ্য আর্লি 18th century. দেয়ার ওয়ার ফিউ লিরিক্স, লিটিল অর নো লাভ পোয়েট্রি, নো এপিক্স, নো ড্রামাস, সংস অফ নেচার ইত্যাদি। কিন্তু বলা হচ্ছে কি, পোপ ওয়াজ দ্য আনডিসপিউটেড মাস্টার এই ক্ষেত্রে। কোন দিক থেকে? স্যাটায়ার এবং ডাইডাকটিক ভার্স লেখার ক্ষেত্রে। হ্যাঁ, স্যাটায়ারিক এবং ডাইডাকটিক। স্যাটারিক মানে কি? ওই যে হাস্যরসাত্মক, তাই তো, কমিক্যাল, যার মাধ্যম দিয়ে কাউকে স্যাটায়ার করা হবে, তাই তো, কাউকে মানে কি বলবো, বিদ্রুপ করা হবে, না? আর ডাইডাকটিক মানে কি? মোটামুটি শিক্ষামূলক, মোরাল, ফুল অফ মোরাল লেসন্স, এইগুলো বোঝাচ্ছে। এই ক্ষেত্রে তিনি বেশ ভালোই লেখালেখি করেছেন বলে মনে করা হচ্ছে, কারণ এই যুগে
পোয়েট্রির প্রতি মানে খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু তারপরেও তিনি যে পয়েমগুলো লিখেছেন সেগুলো হয়তো রোমান্টিক এইজ বা হচ্ছে ওদিকে যদি আমরা এলিজাবেথেন এইজে বুঝি তার থেকে একটু ভিন্ন, কারণ আমরা দেখেছি যে এই এজে যতটুকু না ইমাজিনেশনের কাজ ছিল তার থেকে বেশি কাজ ছিল হচ্ছে স্ট্রাকচারাল পারফেকশনের দিক থেকে, এবং তারা ইনফ্লুয়েসড হয়েছিল কাদের দ্বারা বলতো? ক্লাসিক্যাল রাইটারদের দ্বারা, তাই না? গ্রিক এবং রোমান রাইটারদের দ্বারা মেনলি ইনফ্লুয়েসড হয়ে তারা সেই রকমভাবে পারফেক্টলি লেখার চেষ্টা করে গেছে, এবং তাদের লেখাগুলো কেমন হয়েছে? আর্টিফিশিয়াল, তাই না? ফর্মাল অ্যান্ড আর্টিফিশিয়াল হয়ে গেছে, ন্যাচারাল না। হ্যাঁ, তারপরও তিনি মোটামুটি যে কবিতাগুলো লিখেছেন সেগুলো মোটামুটি তার সময়ের সাথে যায়, এবং তার সময়ে যে থিমেটিক আইডিয়া ছিল যেগুলো হচ্ছে স্যাটায়ার বা এই জাতীয় বিষয়গুলো, সেগুলো তিনি তার কবিতার মধ্য দিয়েও তুলে ধরেছেন। স্যাটায়ারটা কেউ নভেলের ভিতর দিয়ে তুলে ধরেছে, কেউ কবিতার ভিতর দিয়ে, হ্যাঁ, কেউ প্রোজের ভিতর দিয়ে, বিভিন্নভাবে কিন্তু তুলে ধরেছে। যাই হোক, এগুলো এখানে আমার অত দেখার দরকার নাই, এগুলো আমার দরকার নাই। আমরা পোপের লাইফ সম্পর্কেও খুব একটা দেখব না, দুই একটা লাইভ একটু যদি আমরা দেখি তাহলে আমরা কিছু ধারণা পাবো একটা বিষয়। দেখো, পোপ ওয়াজ বর্ন ইন লন্ডন 1688। 1688-এ গুরুত্বপূর্ণ ঘটনা কি ছিল? 1688 বলো, কি ঘটনা ছিল? রেভলিউশন। হ্যাঁ, হচ্ছে ব্লাডলেস আন্দোলন, গ্লোরিয়াস হ্যাঁ, হ্যাঁ গ্লোরিয়াস এই যেখানে বলা যেখানে হচ্ছে হচ্ছে চার্লস কে আউট করে হচ্ছে আসলো যে মেরি আর ওর স্বামী। আচ্ছা, ঠিক আছে, দ্য ইয়ার অফ রেভলিউশন না, বলছে হিজ প্যারেন্টস আর বোথ ক্যাথলিক্স। এই কারণে কি করা হলো? হু প্রেজেন্টলি রিমুভড ফ্রম লন্ডন অ্যান্ড সেটেলড ইন, দেখো, বিনফিল্ড নিয়ার উইন্ডশোর, হোয়ার দ্য পোয়েটস চাইল্ডহুড ওয়াজ পাস্ট, পার্টলি বিকজ অফ অ্যান আনফর্চুনেট প্রেজুডিস এগেনস্ট ক্যাথলিক্স ইন পাবলিক স্কুলস। দেখো, পাবলিক স্কুলে ক্যাথলিকদেরকে নেওয়া হতো না, হ্যাঁ, পার্টলি বিকজ অফ হিজ ওন উইকনেস অ্যান্ড ডিফর্মিটি, এছাড়াও তার কিছু শারীরিক দুর্বলতা ছিল এবং ডিফর্মিটি ছিল। পোপ রিসিভড ভেরি লিটিল স্কুল এডুকেশন, হ্যাঁ, কিন্তু তিনি খুব পড়তেন। ব্রাউজ ফর হিমসেলফ অ্যামং ইংলিশ বুকস অ্যান্ড পিকড আপ আ স্ম্যাটারিং অফ ক্লাসিক্স, এবং তিনি ক্লাসিক্স পড়েছেন অনেক, হ্যাঁ, এই জন্য তিনি ওই জাতীয় এপিক লেখার জন্য চেষ্টা করেছেন। আচ্ছা, এগুলো আর আমরা দেখব না, আমরা সরাসরি চলে যাব তার ওয়ার্ক। একটু মিউট রাখো, কারো মনে আনমিউট করা আছে, ঠিক আছে, সাউন্ড হচ্ছে। আচ্ছা, বলছে ফর কনভিনিয়েন্স উই মে সেপারেট পোপস ওয়ার্ক ইন্টু 3 গ্রুপস। 3টা গ্রুপে আমরা পোপের কাজগুলোকে দেখব। প্রথমটা হচ্ছে আর্লি এজ, তারপর হচ্ছে মিডল পিরিয়ড, আর একটা হচ্ছে লেটার পিরিয়ড অফ হিজ লাইফ। শেক্সপিয়ারের মতো, তাই না? শেক্সপিয়ারকে 4টা ভাগে ভাগ করেছিলাম আমরা, ঠিক এখানেও 3 ভাগে ভাগ করা হয়েছে। ইন দ্য ফার্স্ট হি রোট হিজ পাস্টোরালস, মানে পাস্টোরাল মানে যেহেতু তিনি ওই গ্রাম্য এলাকায় বসবাস করছেন, পাস্টোরালের সাথে কি যায়? রুরাল এলিমেন্ট, হ্যাঁ, এই জাতীয়। এবং বিশেষ করে তার একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে এসে অন ক্রিটিসিজম, এই বইটা। এটা এখানে ফার্স্ট এজে খুব বেশি নাম মনে রাখার দরকার নেই। দ্য রেপ অফ দ্য লক ইন দ্য সেকেন্ড, ঠিক আছে তো? দেখো এখানে সরি, দ্য রেপ অফ দ্য লক, এসে অন ক্রিটিসিজম, এই দুটো বই মোটামুটি ফার্স্ট পিরিয়ড মনে না রাখলেও চলবে, এগুলো যে তার বই সেটা খেয়াল রাখো। ইন দ্য সেকেন্ড হিজ ট্রান্সলেশন অফ হোমার, সেকেন্ড পিরিয়ডে তিনি কি করেছেন? হোমারের যে ইলিয়াড এবং ওডিসি আছে, তাই তো, সেগুলো কোন ভাষায় বলতো? ইলিয়াড এবং ওডিসি কোন ভাষায় লেখা? মনে হয় গ্রিক ভাষায়। হ্যাঁ, কারণ হোমার কোন দেশীয় কবি ছিলেন? ইটালিয়ান। গ্রিক পোয়েট ছিলেন। হ্যাঁ, ইটালিয়ান না, গ্রিক, তাই তো, গ্রিক এপিক পোয়েট, মহাকাব্য, তাই তো, মহাকবি। মহাকবি কাদের বলা হয় বলো তো? মহাকবি কাদের বলা হয়? মহাকাব্য রচনা, যারা মহাকাব্য লিখেছেন, হ্যাঁ, জাত মহাকাব্য, ঠিক আছে তো? পৃথিবীতে 4-5টা মহাকাব্য আছে, ঠিক আছে, তার মধ্যে হোমারের হচ্ছে 2টা, সেগুলোকে ট্রান্সলেট করেছেন। এবং বিশেষ করে ইন দ্য থার্ড পিরিয়ডে ডানসিয়ার্ড, হ্যাঁ, ডানসিয়ার্ড অ্যান্ড এপিস্টেল, হ্যাঁ, এই দুটা লিখেছেন। এই দুটা কি বলো? দ্য লেটার কন্টেনিং দ্য ফেমাস এসে অন ম্যান অ্যান্ড দ্য এপিস্টল টু ডক্টর আরবাথনট। এগুলো আমাদের দরকার নেই, জাস্ট এখানে 3-4টা বই আমরা খেয়াল রাখবো। একটা হচ্ছে এসে অন ক্রিটিসিজম, রেপ অফ দ্য লক এবং ডানসিয়ার্ড। এই বইগুলোকে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এরপর তার বইগুলো নিয়ে কথা বলা হয়েছে। এসে অন ক্রিটিসিজমে কি বলা হয়েছে? হ্যাঁ, প্রথমে তো স্যার প্যাস্টোরাল বলছেন, প্যাস্টোরাল কি মনে রাখবো? এটা পাস্টোরালটা দরকার নেই, এটা জাস্ট বলেছিলাম যে পাস্টোরাল কি জাতীয় লেখা, তাই না? এগুলো রুরাল এরিয়াতে, হ্যাঁ, গ্রাম্য পরিবেশে, যেহেতু তিনি ছিলেন ওই যে ক্যাথলিক বলে তাদেরকে লন্ডন থেকে
তাড়িয়ে দেওয়া হলো, সেটা বলা হয়েছে এখানে আর কি। এবং বলা হচ্ছে তিনি মেইনলি যে লেখাগুলো লিখেছেন তার ফরম্যাটে তিনি ইউজ করেছেন কি দেখো, রিটেন ইন হিরোইক কাপলেট। হ্যাঁ, তিনি মেইনলি হিরোইক কাপলেটে লিখেছেন। এবং বলা হচ্ছে তার বইগুলোতে, তার কবিতাগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগজিম আছে। হ্যাঁ, ম্যাগজিম মানে কি বলো তো? ম্যাগজিম বলতে কি বোঝায়? প্রভাব বা নীতিকথা না? তার ভিতরে এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আসে। দেখো, প্রথমটা হচ্ছে ফর ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। এটা একটা কথা আছে, বাংলায় এর প্রভাব জানো? ফুলস, দেখো, ফর ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড বলছে যেখানে ফেরেশতারা যেত ভয় পায়, সেখানে বোকারা খুব দৌড়াদৌড়ি করে, তাড়াহুড়ো করে যাওয়ার জন্য। ঠিক আছে তো? সেখানে বোকারা যাওয়ার জন্য তাড়াহুড়ো করে, যেখানে ফেরেশতারাও যেতে ভয় পায়। এর একটা বাংলা প্রভাব আছে, বলতে পারবা? একটা কথা আছে না, হাতি ঘোড়া গেল তল, পিপলে বলে কত জল। না স্যার, মশা বলে কত জল। গেল তল, পিঠা বলে কত। তো এরকম আর কি, তাই তো? তারপর হচ্ছে টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। হ্যাঁ, ভুল করা কি? ভুল করা মানুষের কাজ নাকি? মানুষের ধর্ম, মানুষের স্বভাব, মানবীয় নাকি? কিন্তু মানুষের ক্ষমা করা স্বর্গীয়। আর এটা কি? আর লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্কর। এই জাতীয় লাইনগুলো আমরা তার কবিতাতে পাই, খেয়াল রাখো। তার মাস্টারপিস যেটা ধরা হচ্ছে এবং যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। এটা হচ্ছে একটি মক এপিক পয়েম। হ্যাঁ, মক এপিক। মক মানে কি বলতো? এটা একটা এপিক পয়েম, কিন্তু এটা হচ্ছে বলা হচ্ছে মক এপিক। মক মানে কি বলো? হাস্যরসকর, হ্যাঁ, ঠাট্টা বা হাস্যরস, তাই তো? তাহলে মক এপিক বলতে কি বোঝানো হচ্ছে? স্যাটিরিক্যাল এপিক টাইপের। হ্যাঁ, মানে এপিকেরই স্টাইল ইউজ করা হবে, তাই তো? কিন্তু সেটা ছোট্ট তুচ্ছ বিষয়কে খুবই মানে হিরোইক ওয়েতে দেখানো হবে। ঠিক আছে তো? যে মশা মারতে কামান দাগানো, ঠিক আছে না? তা মশা মারতে কামান নিয়ে যাওয়া হচ্ছে যেমন একটা মক এপিক টাইপের ধারণা, যে ছোট্ট একটা কাজ, তুচ্ছ একটা বিষয়, সেটা নিয়ে একদম হিরোইজমের মতো সেন্স দেখানোকে বলা হচ্ছে। তাই বুঝে দেখো, মক এপিক also known as mock heroic or heroic comic is a literary work that employs the elevated style and convention of an epic poem. মানে epic poem-এর মতো স্টাইল ইউজ করা হয় to treat a trivial and commonplace subject, তাই তো? খুবই সাধারণ তুচ্ছ বিষয়কে তুলে ধরার জন্য। এবং এটা দ্বারা কি করা হয়? essentially it satirizes or parodies the grandiosity of epic poetry by applying it to mundane or ridiculous situation. মানে খুবই স্বাভাবিক, খুবই হাস্যকর বিষয়কে তুলে ধরা হবে কি দিয়ে? একদম গ্র্যান্ডিওসিটি বা গ্র্যান্ডার বা একদম জাঁকজমক হইতে, হিরোইক হইতে তুলে ধরা হবে। তুলে ধরে কি করা হবে? একটা বিষয়কে নিয়ে স্যাটারাইজ করা হবে। তো এরকম আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক একটি মক এপিক পয়েম, ঠিক আছে তো? হ্যাঁ, এবং এটা একটা মাস্টারপিস। দেখো এখানে ভিতরে কি বলা হয়েছে, ওগুলো যেহেতু পয়েমটা কি সম্পর্কে, কি গল্পগুলো কবিতা পরীক্ষায় আসবে না, ওটা দরকার নেই, শুধু এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, দেখো এছাড়া হচ্ছে দ্য ফেম অফ পোপস ইলিয়াড এবং ওডিসি। হ্যাঁ বলো। স্যার কিছু না মনে করলে স্যার, আজকে আমি একটু লিভ নেই স্যার ক্লাসটা থেকে, স্যার একটু। আচ্ছা, সমস্যা নেই, লিভ নিতে পারো, সমস্যা নেই। স্যার পরে আমি স্যার আবার রেকর্ড ক্লাসটা দেখে নিচ্ছি স্যার, একটু একটু আসছি তো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো দেখো পোপ ট্রান্সলেটেড, একটু খেয়াল রাখো। আমরা যে লাইনগুলোর কথা বলছি, যে বিষয়গুলো বলছি, একটু খেয়াল রাখবা, পুরোটা দরকার নেই। বলছি দেখো, পোপ ট্রান্সলেটেড দ্য এন্টায়ার এলিয়াড and half of the Odyssey, and the later work was finished by two Cambridge scholars. অতএব কারা ফিনিশ করেছে তা আমার দরকার নেই জানা। তার মানে তিনি হোমারের যে দুটা এপিক সেগুলোকে তিনি ট্রান্সলেট করেছেন, যদিও ওডিসিটা তিনি পুরোপুরি ট্রান্সলেট করতে পারেননি, তাই তো? এই যে তথ্যগুলো, এগুলো একটু খেয়াল রাখবা। এছাড়া এসে অন ক্রিটিসিজম তিনি লিখেছেন, এখানে বিশেষ করে ক্রিটিক্যাল রাইটিং, যেটা জন ড্রাইডেন উল্লেখ করে গেছেন না? জন ড্রাইডেনের কথা মনে আছে না? তিনি তো মেইনলি আর্ট অফ ক্রিটিসিজম, তাই না? সেটাকে তিনি ইন্ট্রোডিউস করে গেছেন। হ্যাঁ, তারপর থেকেই মোটামুটি ক্রিটিসিজম নিয়ে অনেক এসে লেখা হয়েছে, তার ভিতরে তিনি একটা লিখেছেন। তার মানে
তাহলে পোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই যে 2টা 3টা পেলাম, নাম কি কি পেলাম বলো তো? লক হোমার Danciad and the এসে অন ক্রিটিসিজম, তাই তো? দ্য রেপ অফ দ্য লক, দ্য ডান্সিয়েড, এই তো। আর ওখানে ইলিয়াড তিনি ট্রান্সলেট করেছেন। এই মোটামুটি মনে রাখলে হবে। এবং তার মাস্টারপিস হচ্ছে দ্য পিস রেপ অফ দ্য লক, সেটা একটা মক এপিক পোয়েট্রি। এই হচ্ছে, এবং তাকে এইজের কি বলা হচ্ছে? রিপ্রেজেন্টেটিভ, তাই তো? আর স্যার হচ্ছে ওনার 3টা হচ্ছে নীতিবাক্য যেটা ইউজ করতেন বেশিরভাগ। খেয়াল রাখো, ওগুলো জাস্ট খেয়াল রাখো, ওগুলো পরীক্ষায় তেমন আসেনি, ওগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ওগুলো খেয়াল রাখো। তাছাড়া বাকি যেগুলো এখানে আলোচনা সব ওইভাবেই। এরপর আমরা চলে যাবো জোনাথন সুইফট। জোনাথন সুইফট এর তিনি মেইনলি একজন নভেলিস্ট, ঠিক আছে তো? এবং নভেলের মাধ্যমে তিনি স্যাটায়ার করেছেন, বিশেষ করে সমাজের সব শ্রেণীর মানুষকে। লিলিপুটের নাম শুনেছো না? লিলিপুট, জি স্যার। ওটা কার লেখা? জি স্যার। ভিজিট টু লিলিপুট, এই জোনাথন সুইফটের লেখা, ঠিক আছে তো? গালিভার্স ট্রাভেলস, তার 4টা বই আছে, ঠিক আছে তো? 4টা বইয়ের মধ্যে প্রথমটা হচ্ছে ভিজিট টু লিলিপুট, মানে লিলিপুটের রাজ্যে ভ্রমণ। তো এটা হচ্ছে তার সবচেয়ে মানে কি বলবো, মানে সবচেয়ে পাওয়ারফুল একটা বই। ওখানে তিনি ইংলিশ সমাজকে তুলে ধরেছেন, ইংলিশ সমাজকে কীভাবে স্যাটারাইজ করা যায়, ধর্ম থেকে শুরু করে ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, তারপর হচ্ছে মানে ডাক্তারি পেশা, উকালতি পেশা, সব কিছুকে তিনি স্যাটারাইজ করেন। ওভারঅল তিনি হিউম্যান জাতিকে, মানে মানব জাতিকে স্যাটারাইজ করেছেন। হ্যাঁ, তাই বলছে দেখো এই জায়গায় একটা জিনিস বলা হয়েছে যে দেখো তিনি স্যার, এটা যেহেতু আমরা খ্রিস্টোফার মার্লোটা বলছে, মার্লোটা আমাদের আলোচনা করার দরকার নেই, জাস্ট মার্লো যেভাবে স্যাটারাইজ করেছে জো অফ মাল্টাতে সম্পদ, ক্ষমতা, তাই তো, এগুলোর প্রতি, ঠিক ওই রকম বিষয়গুলো জোনাথন সুইফট তার বিভিন্ন লেখার মাধ্যমে করেছেন, সেটা এখানে বলতে চাওয়া হয়েছে। দেখো, হি রেস্টেড পলিটিক্যাল পাওয়ার ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য স্টোরিজ। টরি এবং হুইগের কথা মনে আছে? টরি এবং হুইগ, তিনি দেখিয়েছেন পলিটিক্যাল পাওয়ারের জন্য মানুষ কেমন হতে পারে। আমাদের দেশে কি আছেন এরকম যে আমরা পলিটিক্যাল পাওয়ারের জন্য করি কি, হ্যাঁ, যে কোনো দলকে সমর্থনকারী হিসাবে আদর্শ আমাদের ঠিক থাকুক না থাকুক, আমরা মনে হয় বাহ্যিক বিষয়গুলোকে খুব ফলো করি, তাই না? যেমন আওয়ামী লীগের ফলোয়ারদের, বিশেষ করে যারা আওয়ামী লীগ করে এবং যদি নেতা হয়, তাদের একটা ড্রেস কোড আছে। সে ড্রেসটা কি বলতে পারবা? এটা ব্ল্যাক এন্ড হোয়াইট না, একটা নাম আছে, মুজিব কোড। মুজিব কোড, হ্যাঁ মুজিব কোড। হ্যাঁ, মুজিব কোড পড়া মানে মনে করতে হবে যে মুজিবুর রহমানের বা বঙ্গবন্ধুর আদর্শকে তিনি ধারণ করছেন বলে মনে করা হয়। কিন্তু গলা কাটা নেতা, তিনি মুজিব কোড পড়েছেন। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, তো ঠিক ওই রকম এখানে তিনি দেখিয়েছেন যে টরি এবং হুইগস আছে না, এরা দেখতেছে যে মারামারি করতেছে, ঠিক আছে? তো এদের মধ্যে গন্ডগোল আছে। গন্ডগোলটা কি নিয়ে? ডিমের কোন অংশ ভাঙতে হবে। ডিমের সাইড দুই রকম না, একটা হচ্ছে সরু অংশ, একটা হচ্ছে কি মোটা অংশ, তাই না? এখন এই নিয়ে হচ্ছে সমাজে গন্ডগোল, বুঝতে পারছো? লিলিপুটদের মধ্যে গন্ডগোল, লিলিপুটের সমাজে গন্ডগোল। কি নিয়ে গন্ডগোল? ডিমের কোন অংশ ভাঙতে হবে তাই নিয়ে। একদল সাপোর্ট করতেছে যে ডিমের সরু অংশ ভাঙতে হবে, আর এক দল হচ্ছে হচ্ছে মতামত দিচ্ছে যে মোটা অংশ ভাঙতে হবে। তাই নিয়ে সমাজে খুব গন্ডগোল চলছে। এটা দিয়ে কি বোঝাতে চাইলো বলো তো? এটা দিয়ে আসলে কি বোঝাতে চাইলো? হ্যাঁ, মানে সামান্য বিষয় নিয়ে বাড়াবাড়ি। মানে এখানে দেখানো হলো যে ধর্মকে কিভাবে মানবো, ধর্ম কি উত্তর দিকে না দক্ষিণ দিকে মাথা দিব, না কোন দিকে কি করব, এই নিয়ে সমস্যা, ঠিক আছে? তারপর হচ্ছে কি টরি এবং হুইগদের মধ্যে কন্ট্রোল। আর একটা হচ্ছে কি হাই হিল এবং লো হিল বলে দুটা দল আছে। হাই হিল লো হিল মানে হচ্ছে যে তৎকালীন সময়ে যে রাজা ছিলেন তার এক পা একটু ছোট ছিল, বুঝতে পারছি? এক পা হচ্ছে একটু ছোট, তাই রাজা তার পা দুটাকে সমান করার জন্য একটা জুতার হিল একটু উঁচু ছিল, আর একটা ছিল লো, বুঝতে পেরেছ? তো এখন রাজাকে যারা ফলো করে তারাও কি করছিল, ওইরকম রাজার মতো করে একটা জুতাকে
হিল একটু বড় করে নিয়েছে, একটা জুতার হিল স্বাভাবিক আছে। তাহলে রাজা তো নয় ঠিকভাবে হাঁটতে থাকলো, তাহলে তার ফলোয়াররা কেমন করে হাঁটবে বলো তো? উঁচা নিচে ভাবে, মানে পড়ে যেতে পারে খুঁড়িয়ে এমন হাঁটবে, ভাবে মানে হাঁটবে। খুঁড়িয়ে হাঁটবে। মানে রাজার তো সমস্যা বলেই সে একটা হিল উঁচু করেছে, এবং রাজা তো স্বাভাবিকভাবে চলতে পারছে এখন, কিন্তু তার ফলোয়াররা ওই রাজাকে অনুসরণ করতে গিয়ে তাদের চলাটাই অস্বাভাবিক হয়ে গেছে। এগুলো দিয়ে বলার উদ্দেশ্য কি? এগুলো দিয়ে হচ্ছে কি ঠাট্টা করা। দেখো কি জাতীয় ঠাট্টা। হ্যাঁ হ্যাঁ, তারপরে আরও এরকম অনেক ঠাট্টা মশকরার ব্যাপার আছে। এমনভাবে ঠাট্টা মশকরা করেছে যে তোমার হাসিও যেমন লাগবে, তেমনি কথাগুলো যখন মানে ইংল্যান্ডের লোককে তিনি কি বলে গালাগালি করছে জানো? যে এরা হচ্ছে ভার্মিন। ভার্মিন মানে বুঝছো তো? ছুঁচো, ইঁদুরের বাচ্চা। ঠিক আছে তো? তো এরকম বিভিন্নভাবে তিনি দেখিয়েছেন, এমনভাবে ঠাট্টা করেছেন, একদম পুরো আগ্রাসীভাবে তিনি মানে তুলে ধরেছেন। তো দেখো তার লাইফ নিয়ে আমরা খুব একটা দেখবো না। দেখো ব্যাটলস অফ বুকস, হ্যাঁ, ব্যাটল অফ বুকস একটা বইয়ের নাম। আমরা তার রাইটিংয়ে সরাসরি চলে যাব। স্যার যে প্রথমে হচ্ছে মাল্লোকে নিয়ে যেগুলা বলছিলেন, এগুলা কি স্যার একবার রিডিং করে নেবো নাকি? বলো। স্যার হচ্ছে মাল্লোকে নিয়ে যে প্রথমে বলছে যেগুলা, এই কাইন্ডে আপনি বলার পর এখানে যে যতটুকু প্যাসেজ আছে এটা কি পড়ে নেবো একবার? থাকলে পড়তে পারো, যদি তোমরা চাও এগুলো পড়তে পারো, সমস্যা না, এগুলো পড়তে পারো, ঠিক আছে। হ্যাঁ, তবে আমি যে কোশ্চেন আনসারগুলো দেবো সেগুলো পড়বে, এখান থেকে কোশ্চেন আনসার পড়ে ইয়া করতে আর পারবো না। এই বইটা জাস্ট আমাদের একটা ধারাবাহিকতা দিবে, ঠিক আছে তো, যে কি কি পড়তে হবে, পড়াটা কিসের মধ্যে থাকতে হবে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, কারণ যেহেতু হিস্ট্রি তো অনেক বড় জিনিস, আর যেহেতু এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক তোমার রেফার করা একটা বই, তো এর ভিতরে যেগুলো আছে এর ভিতর থেকেই মোটামুটি কোশ্চেনগুলো থাকে। এবং বই বলো বা অন্যান্য ব্রিফ ট্রিপ কোশ্চেনের যে সীমাবদ্ধতা এর ভিতরেই মিললে থাকে। তবে রাজনৈতিক যে আলোচনাগুলো সেগুলো একটু বাইরে থেকে আসে, ওগুলো তো আমি দিয়ে দিচ্ছি, আর তোমাদের কাছে যে গাইড টাইড থাকবে সেখান থেকে তো পড়বাই। আচ্ছা, কারণ এখানে যেগুলো আছে বই এবং বই সম্পর্কে আলোচনা, কিন্তু আমাদের পরীক্ষাতে তো আমরা বই সম্পর্কে আলোচনা করবো না, তাই না? যে একটা বই, তার নাম বলবো এবং তার যদি সম্পর্কে সেটা কি জাতীয় রাইটিং সর্বোচ্চ সেটা বলবো, কিন্তু বইয়ে কি আলোচনা করা হয়েছে পুরো গল্প নিয়ে তো আমরা আলোচনা করবো না। করবো বলো? এবং ওটা দরকারও নাই আলোচনা। না স্যার। হ্যাঁ, ওই জন্য ওগুলোর দরকার নেই ওইভাবে পড়ার। হ্যাঁ, ওকে। তো দেখো, দ্য ওয়ার্কস অফ সুইফট। ফ্রম সুইফটস লাইফ ওয়ান ক্যান রিয়েলি ফোরসি দ্য কাইন্ড অফ লিটারেচার হি উইল প্রডিউস। হ্যাঁ, বলছে তার জীবন সম্পর্কে। তার জীবন সম্পর্কে যেটা আমরা দেখলাম না, অত আমাদের দরকার নেই। এখন তিনি মেইনলি ওই যে বললাম যে স্যাটিরিক্যাল রাইটিং লিখেছেন, তার মেইন আলোচনাগুলোর মধ্যে পড়ছে কি কি সেগুলো আমরা দেখব। এই যে এখানে দেখো, হ্যাঁ, ফেরোসাস জোক, তিনি মানে কি তার জোকগুলো কেমন? খুবই ফেরোসাস। ফেরোসাস বলতে কি বোঝায় বলো তো? নরম সরম স্যার আগ্রাসী। আগ্রাসী, তাই তো? আগ্রাসী, হিংসাত্মক, ধ্বংসাত্মক। তার মানে ওই যে বললাম কি যে দিস ফেরোসাস জোক ইজ সাজেস্টিভ অফ অল সুইফট স্যাটায়ার, মানে সুইফট যতগুলো স্যাটারিক্যাল রাইটিং লিখেছেন তার সাথে এই কথাটা যায়। ফেরোসাস জোক তিনি জোক করেছেন, কিন্তু খুবই মানে কি বলবো, তিক্ততার সহিত। এগেইনস্ট এনি কেজ অফ হার্শ, হ্যাঁ, এগেইনস্ট এনি কেজ অফ হিপোক্রিসি এন্ড ইনজাস্টিস, মানে যে ধরনের ভণ্ডামি হোক, ইনজাস্টিস হোক, he sets up a remedy of precisely the same kind, only more atrocious. দেখো, defend his plan with such seriousness that the satire overwhelms the reader with a sense of monstrous falsity. হ্যাঁ, মানে মনে হবে সব কিছু মিথ্যা, মানব জীবনই যেন মিথ্যা। তিনি যেভাবে স্যাটায়ার করেছেন, হ্যাঁ, তিনি ধর্ম নিয়ে করেছেন, রাজনীতি নিয়ে, সব কিছু নিয়ে তিনি প্রচুর পরিমাণে একদম আগ্রাসী স্যাটায়ার করেছেন। তো এর ভিতরে আমরা দেখব, দেখো, সুইফটস টু গ্রেটেস্ট স্যাটায়ার্স আর হিজ টেল অফ আ টাব অ্যান্ড গালিভার্স ট্রাভেলস। এই দুটো বই হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত বই। প্রথমটাতে কি করেছেন? দ্য টেল বিগ্যান অ্যাজ আ গ্রিম এক্সপোজার অফ অল অ্যালেজ উইকনেস অফ থ্রি প্রিন্সিপালস, দেখো, ফর্মস অফ রিলিজিয়াস বিলিফ। ওই সময় যে তিন ধরনের ধর্মীয় বিলিফ ছিল, তাই না? একটা হচ্ছে ক্যাথলিসিজম, তারপরে হলো কি প্রোটেস্ট্যান্টিজম, ভেঙে হয়ে গেল কি লুথারান অ্যান্ড ক্যালভিনিস্ট, অ্যাজ অপোজ টু দ্য অ্যাংলিকান। তাহলে অ্যাংলিকানকে তিনি সাপোর্ট করতেন, কিন্তু বাকি তিনটাকে তিনি সাপোর্ট করতেন না। এই জন্য ওই তিনটার বিরুদ্ধে তিনি এই গল্পটা লিখেছেন, আর টেল অফ আ টাব, ঠিক আছে, এইটা নিয়ে। বাট ইট এন্ডেড ইন আ স্যাটায়ার আপন অল সায়েন্স অ্যান্ড ফিলোসফি। কিন্তু রিলিজিয়ন নিয়ে তিনি আলোচনা করতে করতে একদম
লেখাটা শেষ করেন কি দিয়ে? সায়েন্স এবং ফিলোসফির বিরুদ্ধেও তিনি স্যাটার দিয়েছেন। এরকম ব্যাপারটা যে তিনি এইভাবে স্যাটার করছেন যে তিনি একটা শহরে ঘুরতে গেছেন, সেখানে মানুষ এত গম্ভীর মানে এত গভীর ধ্যানে নিমগ্ন যে তাদের পরিবার হচ্ছে না, বুঝতে পারছো? তাদের বউরা তার পাশের রাজ্যে পালিয়ে যাচ্ছে, কারণ তাদের স্বামীরা এত ব্যস্ত, এত ধ্যানে ব্যস্ত, এত গবেষণায় ব্যস্ত যে তাদের সংসারের মনোনিবেশ নেই। এই জন্য বউরা কি হচ্ছে? অন্য লোকের সাথে পালিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আবার কি বলা হয়েছে যে এত মানে তারা ধ্যানে থাকে, এত মেডিটেটিভ অবস্থায় থাকে যে কথা বলতে বলতেই তারা ধ্যানে পড়ে যায়। মনে করো তুমি কারোর সাথে কথা বলতেছো, কথা বলতে বলতে দেখবা যে সে আর তোমার কথা শুনছে না, মানে সে অলরেডি ধ্যানে চলে গেছে। তখন কি করতে হবে? যেহেতু সে ধ্যান করে, এখন মানুষের সাথে তো কথা বলতে হবে, তখন তার পাশে দুইজন হেল্পার লাগে। ওই দুইজন হেল্পারের হাতে একটা করে ব্লাবার থাকে। ব্লাবার মানে হচ্ছে বেলুনের মতো, হ্যাঁ, রাবারের তৈরি বেলুনের মতো। কথা বলতে বলতে তিনি যদি ধ্যানে চলে যান, তাকে আবার সজ্ঞানে আনার জন্য ওই দুইজন করবে কি, তার কানের উপরে ওই বেলুন দিয়ে আঘাত করবে, যাতে সে আবার ফিরে আসে, মানে তার সজ্ঞানে ফিরে আসে। এরকম মানে মানুষ যেন অস্বাভাবিক উন্মাদ হয়ে গেছে বিজ্ঞান নিয়ে, ফিলোসফি নিয়ে, বুঝতে পেরেছো? যে তাদের জীবন আর স্বাভাবিকভাবে চলছে না, এরকম ভাবে তিনি স্যাটার করেছেন। ঠিক আছে, এটা পড়বা তখন বুঝতে পারবা। এরপর দেখো গালিভাস ট্রাভেলসে তো তিনি মানে মোটামুটি আনবেয়ারেবল, বুঝছো না? যে দেখো ইন গালিভাস ট্রাভেলস দ্য স্যাটায়ার গ্রোস মোর আনবেয়ারেবল, মানে সেটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। স্ট্রেঞ্জলি এনাফ দিস বুক আপন হুইচ সুইফটস লিটারারি ফেম জেনারেলি রেস্টস। তাহলে সুইফটকে চিনতে হলে এই একটা বই আছে যেটা হচ্ছে গালিভাস ট্রাভেলস। টেল অফ আ টাব এটা হয়তো সবাই খুব বেশি এডুকেশনাল উপরে না গেলে কেউ পড়ে না, কিন্তু গালিভাস ট্রাভেলস সবাই বিশেষ করে পরিচিত হচ্ছে লিলিপুটের দ্বারা, নাকি? লিলিপুট সবগুলো না জানলে লিলিপুটটা সবাই জানে। ওয়াজ নট রিটেন ফ্রম এনি লিটারারি মোটিভ। গালিভাস ট্রাভেলস যে তিনি কোন লিটারারি মোটিভ নিয়ে লেখেননি, তার উদ্দেশ্য ছিল কি দেখো, বাট রাদার অ্যাজ অ্যান আউটলেট ফর দ্য অথর্স ওন বিটারনেস এগেইনস্ট ফেট অ্যান্ড হিউম্যান সোসাইটি। এটা তার উদ্দেশ্য ছিল, তাই। হ্যাঁ, ওকে। এইভাবে তিনি ভয়েস, ফার্স্ট ভয়েস, সেকেন্ড ভয়েস ইত্যাদি দেখিয়েছেন। দেখো সেকেন্ড ভয়েস আছে, মোটামুটি 4টা বুক আছে এখানে। সে 4টা বইয়ে মোটামুটি তিনি বিষয়গুলোকে আলোচনা করেছেন। আজ তাহলে আমরা এখানে মোটামুটি কয়টা বই দেখলাম, মানে কয়টা বই পড়লাম? জনাথন সুইফটের 2টা, তাই তো, বিশেষ বিখ্যাত। একটা হলো টেল অফ আ টাব, আর একটা হলো কি গালিভাস ট্রাভেলস। এছাড়াও তিনি আরো 2-1টা লিখেছেন, তার হচ্ছে দ্য জার্নাল টু স্টেলা। এটা তিনি লিখেছেন কিসের জন্য? ফর দ্য বেনিফিট অফ এস্টার জনসন ইজ ইন্টারেস্টিং টু আস ফর 2 রিজনস। এখানে তিনি কি নিয়ে আলোচনা করেছেন দেখো, an excellent commentary on contemporary characters and political events. ওই যে পলিটিক্স, ওই পার্সোনাল মানে হয় কোনো সংগঠন, দল অথবা কোনো ব্যক্তি, এগুলোকে তিনি তুলে ধরেছেন। হ্যাঁ, by one of the most powerful and original minds of the age. Second, in its love passage and purely personal description, it gives us the best picture we possess of Swift himself at the summit of his power and influence. ওগুলো তখন জাস্ট এই 2টা বই, যে 2টা বইয়ের কথা বললাম, এই 2টা বইকে একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, তারপর হচ্ছে জোসেফ এডিসন। জোসেফ এডিসনের নাম তো আমরা দেখছিলাম, নাকি? আচ্ছা, এই যে ম্যাগাজিন প্রকাশিত হয়েছে, নাকি? এই যে পেপার লেখা হয়েছে, এই যে ক্রিটিসিজম লেখা হয়েছে, তাহলে আমরা কয়জন রাইটারের নাম পেলাম এই পর্যন্ত? 2জন। এটা হচ্ছে কি আলেকজান্ডার পোপ, আর হচ্ছে কি জোনাথন সুইফট। এবার হচ্ছে জোসেফ এডিসন এবং আমরা বললাম কি এডিসন এন্ড স্টিল, তাই না? এই 2জন মিলে লিখেছেন একটা বই, কি বলছিলাম, দা স্পেকটেটর নামে তিনি ম্যাগাজিন বা একটা ওদের ছিল, একটা ক্লাব ছিল। সে ক্লাবে তারা সমাজ সম্পর্কে লিখেছেন, যেটা তোমরা 3rd ইয়ারে এডিসন এবং স্টিলের পড়বা। তিনিও দেখুন কি করছে, দেখো, লাইক সুইফট হি ডেসপাইজ শ্যামস, তিনিও ভন্ডামের বিরুদ্ধে লিখছেন। হ্যাঁ, বাট আনলাইক হিম হি নেভার লস্ট ফেথ ইন হিউম্যানিটি। কিন্তু জোনাথন সুইফট মোটামুটি মানুষের প্রতিও বিশ্বাস হারিয়েছিলেন। তাই বলেছে যে সুইফটের মতো তিনি মানুষের ভন্ডামিকে ঘৃণা করলেও তিনি মানবিকতা, তাই তো, এই বিষয়টার উপরে তিনি কিন্তু তার বিশ্বাস হারাননি। বলছে ইন অল হিজ স্যাটার্স দেয়ার ইজ আ জেন্টাল কাইন্ডলিনেস হুইচ মেক্স ওয়ান থিঙ্ক বেটার অফ হিজ ফেলোমেন। তিনি এমনভাবে আলোচনা করেছেন, হয়তো তুমি একটু হাসবা, একটু ঠাট্টা বিষয়টা হবে,
কিন্তু ঠাট্টা মশকরা থাকলেও তিনি মানুষকে জোনাথন সুইফটের মতো এত গালিগালা করেননি, এত নিম্নমানের প্রাণী হিসাবে কিন্তু তিনি দেখাননি। হ্যাঁ, তাই বলছে ইভেন হোয়াইল হি লাভস অ্যাট দেয়ার লিটল ভ্যানিটিস, তিনি চেষ্টা করেছেন মানুষের ছোটোখাটো খারাপ দিকগুলো, ফল্ট বা ফয়বলস যেগুলো আছে, তাই তো উইকনেস যেগুলো আছে সেগুলোকে তুলে ধরতে তিনি তার এসেগুলোতে মেনলি তুলে ধরেছেন। তিনি একজন এসেইস্ট, তিনি কিন্তু কোনো পোয়েট্রি লেখেননি, কোনো ড্রামা লেখেননি। তাই বলছে দেখো এই জায়গায় মেনলি বলছে দেখো and second prompted and aided দেখো by more original genius of his friend Steele addition seized upon the new social life of clubs। ওই যে ক্লাব, অনেক পরিমাণে ক্লাব হয়ে গেছে নাকি, হোটেল রেস্টুরেন্টের মতো করে জিনিসগুলো, পাব রেস্টুরেন্ট তৈরি হয়েছে, সেখানে সবাই বসে বিভিন্ন ক্লাব গঠন করেছে। তো তাদের ভিতরে এডিশন স্টিল সহ আরো কয়েকজন মিলে একটা ক্লাব গঠন করেছিল। এবং এইটা নামটা একটু খেয়াল রাখবা তোমরা, দেখো দ্য ট্যাটলার অ্যান্ড স্পেকটেটর আর দ্য বিগিনিং অফ দ্য মডার্ন এসে অ্যান্ড দেয়ার স্টাডিজ অফ হিউম্যান ক্যারেক্টার। এবং এখানে মেনলি হিউম্যান ক্যারেক্টার নিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষ করে একটা ক্যারেক্টারকে তুলে ধরা হয়েছে, তার নাম হচ্ছে স্যার রজার ডি কাভারলি। ঠিক আছে তো? আর আর প্রিপারেশন ফর দ্য মডার্ন নভেল। তাহলে এরা এসে লিখলেও এই এসের মধ্যে মানুষের ক্যারেক্টার নিয়ে এমনভাবে আলোচনা করা হয়েছে যেন অনেকটা নভেলের মতো। তাই বলা হচ্ছে যে তাদের এসেগুলো যেন মডার্ন নভেলের একটা প্রিপারেটরি স্টেজ, যেখানে আধুনিক নভেলের শুরু হচ্ছে। তাহলে এডিশন কি ছিলেন? তিনি কি নভেলিস্ট ছিলেন না এসেইস্ট ছিলেন বলো তো? স্যার নভেল এসেইস্ট, তাই তো? তো তার জীবন লাইফ নিয়ে আমরা পড়বো না স্যার। এখান থেকে কি কাভারলি পেপারস আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার রবার্ট ডি কাভারলি থেকে, এখান থেকে কাভারলি পেপারস এসেছে, ওটা আসবে ভিতরে। ওখানে ওই ইয়াটার নাম এসে, এটার যে কালেকশন সেটার নাম হবে কাভারলি পেপারস, ওখানে দেখাবে। এটা নিয়ে শর্ট নোটও আসছে। হ্যাঁ, তো দেখো তার আমরা লাইভ পড়বো না, ওয়ার্কস সম্পর্কে আমরা দেখি। দেখো বলছে ওয়ার্কস অফ এডিশন, দ্য মোস্ট এন্ডিয়ারিং অফ এডিশনস ওয়ার্কস আর হিজ ফেমাস এসেস কালেক্টেড ফ্রম দ্য ট্যাটলার অ্যান্ড স্পেকটেটর। তাহলে স্ট্যাটলার এবং স্পেকটেটরে যে সকল এসেগুলো লেখা হয়েছিল সেগুলোকে এসে নামে একটা কালেকশন দিয়ে মেলে বই বার করা হয়। হ্যাঁ, সেখানে দেখো এই যেখানে স্যার রজার ডি কাভারলি নিয়ে লিখছেন, দেখো অফ অল হিজ এসেজ দ্য বেস্ট নন অ্যান্ড লাভেড আর্স। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং ভালো এসেগুলো হচ্ছে আর দোজ হুইচ ইন্ট্রোডিউসেস আস টু স্যার রজার ডি কাভারলি দ্য জেনিয়াল ডিক্টেটর অফ লাইফ অ্যান্ড ম্যানার্স ইন দ্য কোয়াইট ইংলিশ কান্ট্রি। মানে কি, কোনো একটা মানে লন্ডন শহর থেকে দূরে কোনো একটা গ্রামে, ঠিক আছে তো, গ্রাম্য প্রধান হিসাবে স্যার রজার ডি কাভারলি তার গ্রামের মানুষের জীবনধারাকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি যে একজন ডিক্টেটর হিসেবে কাজ করেছেন। ডিক্টেটর বলতে একজন অটোক্রেটিক না, বলা হচ্ছে জেনিয়াল ডিক্টেটর। জেনিয়াল মানে হচ্ছে খুবই কাইন্ড, হ্যাঁ, কাইন্ড একজন ডিক্টেটর। মানে তিনি সবসময় কি করতেন, তার গ্রামের এলাকার মানুষগুলোকে তিনি নীতি নৈতিকতা ধর্ম ফলো করার জন্য খুব জোরাজুরি করতেন, চাপাচাপি করতেন। ঠিক আছে তো, এই জন্য তাকে জেনিয়াল ডিক্টেটর বলা হচ্ছে, লাইফ অ্যান্ড ম্যানার ইন দ্য কোয়াইট ইংলিশ কান্ট্রি। হ্যাঁ, তাহলে তার এসেগুলো মেইনলি আমরা পাচ্ছি স্যার রজার ডি কাভারলিকে নিয়ে, যেগুলো তোমরা থার্ড ইয়ারে পড়বা। ওকে স্যার, জেনারেল ডিক্টেটর দ্বারা কি হচ্ছে জেন্টাল ডিক্টেটর বোঝানো হয়েছে? জেন্টাল বলবো না, কাইন্ড বলবা। ঠিক আছে তো? আমি কথাটা কি বোঝালাম না যে কেন বলা হলো? ঠিক আছে স্যার, আমি তো বোঝাই দিলাম। কারণ স্যার সবার সাথে ভালো করে ইয়া করতো। আচ্ছা, তারপর হচ্ছে রিচার্ড স্টিল, মানে তারই ফ্রেন্ড। তাকে বলা হচ্ছে স্টিল ওয়াজ ইন অলমোস্ট এভরি রেসপেক্ট দ্য অ্যান্টিথেসিস অফ হিজ ফ্রেন্ড অ্যান্ড ফেলো ওয়ার্কার। মানে তার ফ্রেন্ডকে জোসেফ এডিসন, দুইজন মিলেই মেনলি কাজ করেছেন একসাথে। হ্যাঁ, তার ওয়ার্কে যদি আমরা দেখি, দেখো দ্য ট্যাটলার অ্যান্ড স্পেকটেটর, এই কথাটা বারবার আসছে, যেহেতু এই ক্ষেত্রে স্টিলের অবদানটা অনেকখানি বেশি ছিল। দেখো কোনোটা হচ্ছে এডিসন গুরুত্ব দিয়ে লিখেছেন, কোনোটা স্টিল লিখছেন, এরকম একটা দুইজনের সমর্থনেই ছিল, কিন্তু দুইজন দুইটা অবস্থানকে ভাগাভাগি করে নিয়েছিল। হ্যাঁ, তো দেখো অন অ্যাকাউন্ট অফ
talent in writing political pamphlets, still was awarded the position of official gazetteer. হ্যাঁ, তিনি একদম অফিসিয়াল গেজেটারের মতো তিনি যেন প্রকাশ করে নিতেন, মানে যা কিছু প্রকাশ করতেন সহজে মানুষজন গ্রহণ করত। যেমন আমাদের দেশে যদি কোনো আইন হয় বা কোনো নিয়ম কানুন হয়, তাহলে সেটা কি গেজেটের মাধ্যমে প্রকাশ করা হয় না? গেজেট না হওয়া পর্যন্ত সেটাকে ধরা হয় না আইন হিসেবে, তাই না? বা সেটাকে গ্রহণ করা হয় না একদম স্ট্রংলি। তার কথাগুলো এরকম একজন অফিসিয়াল গেজেটারের মতো, তিনি যা কিছু লিখতেন খুবই সাবলীলভাবে এবং সমাজের জন্য মানে কি বলবো যাতে গ্রহণযোগ্য হয় সেরকম লেখালেখি তিনি করতেন। তাই বলছে দেখো, while in this position and writing for several small newspaper, the idea occurred to still to publish a paper. তিনি ভাবলেন যে ছোটখাটো নিউজপেপারে না লিখে নিজেরাই একটা পেপার পাবলিশ করা যায় কিনা। বলছে which should contain not only the political news but also the gossip of the clubs and coffee houses with some light essays on life and manner of the age, মানে সেই সময়ের মানুষের জীবনধারা নিয়ে, তাদের আচার আচরণ নিয়ে ছোটখাটো হালকা এসে লেখা যায় কিনা। হ্যাঁ, এই চিন্তা ভাবনা থেকেই মেইনলি দেখো, দ্য ইমিডিয়েট রেজাল্ট ফর স্টিল নেভার লেট অ্যান আইডিয়া রিমেন আইডল ওয়াজ দ্য ফেমাস ট্যাটলার, দ্য ফার্স্ট নাম্বার অফ হুইচ অ্যাপিয়ার্ড April 12, 1709। মানে কি, এটা হচ্ছে ট্যাটলার, এটা হচ্ছে কিসের নাম বলো? একটা পেপারের নাম, তাই তো, যেটা দেখো মাসিক ভিত্তিতে প্রকাশ করা হতো, বুঝতে পেরেছ? প্রথমে দেখো, ইট ওয়াজ আ স্মল ফোলিও সিস্টেট, প্রথম দিকে এটা সপ্তাহে 3 দিন প্রকাশ করা হতো। দেখো, অ্যাপিয়ারিং অন পোস্ট ডেজ 3 times a week and it sold for a penny a copy, মানে এক কপিতে 1 পেনি এরকম ভাবে বিক্রি করা হতো। যেমন এখন কি অনেক আমাদের ম্যাগাজিন আছে না, সাপ্তাহিক, তাই তো, পাক্ষিক, ষান্মাসিক, বাৎসরিক আছে না, এরকম অনেক ম্যাগাজিন আছে। তো এরকম ম্যাগাজিনের মতো যে সিস্টেম আমরা এখনকার সময় দেখতেছি, সেগুলো মেইনলি শুরুই হয় এই স্টিল এবং এডিসনের হাত ধরে, বুঝতে পেরেছো? এডিসনের হাত ধরে এগুলো শুরু হয়। ওকে, এরপর দেখো, প্রথমে ট্যাটলার হলো, পরবর্তীতে দেখো স্টিল লস্ট হিজ পজিশন অ্যাজ এ গ্যাজেটিয়ার অ্যান্ড দ্য ট্যাটলার ওয়াজ ডিসকন্টিনিউড আফটার লেস দ্যান 2 years। 2 years লাইফের পর এটা ডিসকন্টিনিউ করা হয়। তার পরবর্তীতে কি হলো, 2 months later on March 1, 1711 appeared the first number of the Spectator। তারপর তারা আবার দুজন মিলে কি করলো, স্পেকটেটর শুরু করলো, স্পেকটেটর নামে আরেকটা পেপার। ইন দ্য নিউজ ম্যাগাজিন, এটা হচ্ছে নিউজ ম্যাগাজিন টাইপের, পলিটিক্স অ্যান্ড নিউজ, হ্যাঁ, অ্যাজ সাচ ওয়ার ইগনোর, যেগুলো ইগনোর করা হতো এগুলো। ইট ওয়াজ দ্য লিটারারি ম্যাগাজিন। তাহলে পলিটিক্স বা এই জাতীয় নিউজগুলোকে মানুষ অতটা গ্রহণ না করলেও লিটারারি ম্যাগাজিন হিসাবে এটা বেশ খ্যাতি অর্জন করে। হ্যাঁ, এবং বলা হচ্ছে দেখো, আচ্ছা, এখানে ওই ম্যাগাজিনের ভিতরে কি কি আছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। জাস্ট এডিশন নিয়ে সম্পর্কে কি বলেছেন সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। তাহলে স্পেকটেটর, তাই তো, এটা হচ্ছে তাহলে প্রথম পেপার বা ম্যাগাজিন আমরা যেটা পাচ্ছি এডিশন, মানে স্টিলের, সেটা নাম হচ্ছে কি, ট্যাটলার, নাকি? আর পরবর্তীতে আমরা পাচ্ছি কি, এডিশন এবং স্টিল দুইজনে মিলে The Spectator। দ্য স্পেকটেটর তারা বের করা শুরু করছে। এখানে কি ছিল দেখো, হি কন্ট্রিবিউটেড দ্য মেজরিটি অফ ইটস এসে, মানে এডিশনই মেইনলি এখানে মূল এসেগুলো লিখতো। ইন ইটস ফার্স্ট নাম্বার অ্যাপিয়ার্স দ্য ডেসক্রিপশন অফ দ্য স্পেকটেটর বাই হুইচ নেম এডিশন ইজ নন জেনারেলি। দেখো, মানে বইগুলোতে কি কি আলোচনা করা হয়েছে সেগুলো আমাদের ভিতরে যাওয়ার দরকার নেই, জাস্ট আমরা তাহলে এডিশন এবং স্টিল সম্পর্কে জানলাম। আচ্ছা, যেহেতু আমার একটু গুগল মিটের সমস্যা হয়েছে, তার নতুন একটু এমনি টাইম মনে হয় কত মিনিট আছে, 15 মিনিট আছে, হ্যাঁ, কেটে যেতে পারে। আমি আবার লিংক শেয়ার করবো, তোমরা আবার যুক্ত হবা, ঠিক আছে তো? স্যার একটা জিনিস, স্যার এখানে যে মিস্টার স্পেকটেটর দেওয়া আছে, এটা কি পার্সনিফাই করা হয়েছে? না, হ্যাঁ, মিস্টার উপরের দিকে স্পেকটেটর বলা হচ্ছিল এডিসনকে, ঠিক আছে তো? এডিসনকে মিস্টার স্পেকটেটর বলা হচ্ছে কারণ মিস্টার স্পেকটেটর মানে তিনি এডিসন যেটা লিখছেন তিনি সেটাকে প্রকাশ করেননি, তার নাম, তার বয়স, এগুলোকে তিনি গোপন রেখেছিলেন। এবং
যিনি লিখছেন বা যেটি রিপ্রেজেন্ট করছেন তাকে সবাই মিস্টার স্পেক্টেটর বলে টার্ম করতো। কথা বুঝতে পেরেছ? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই বিষয়টা এবার হচ্ছে আমাদের পরবর্তী রাইটার আসছেন স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন স্যার ক্লাস লিংক আবার দিতে চাইছিলেন। বুঝলাম না, বলো। স্যার কাটে ক্লাস লিংক দিতে চাইলেন যে এখন? না, ক্লাস তো কেটে যাবে, কেটে গেলে লিংক দিব, তাই বলেছি। হ্যাঁ, কেটে গেলে আবার লিংক দিব, এখনো 15 মিনিট চলবে। বুঝা গেল কথা? স্যার আচ্ছা 2 মিনিট। আচ্ছা, কেটে যাবে, আমি আবার লিংক দিব, তোমরা যুক্ত হবা। আচ্ছা, লাইভটা আমরা দেখবো না, লাইভ টাইপ দেওয়ার দরকার নাই, আমরা সরাসরি তার ওয়ার্কে চলে যাব। লেখো জনসনস ওয়ার্ক। ডক্টর জনসনের নাম আমরা শুনছি না? জি স্যার, ডিকশনারি পড়ছিল যে। এই জনসনের নামটা আমরা কোথায় পেয়েছি বলতে পারবা? স্যার ডিকশনারি প্রথম তৈরি করেছিল তো এই। হ্যাঁ, সেটা তো আছে, তারপর আমরা নামটা পেয়েছিলাম কোথায়, কি বলতে গিয়ে? মেটাফিজিক্যাল পয়েন্ট। জি স্যার, মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে ওদের ব্যাপারে লিখছিল যে হচ্ছে এই মেটাফিজিক্যাল পোয়েট বা মেটাফিজিক্যাল পোয়েট্রি, এই নামকরণটা কে 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 করছেন? স্যামুয়েল জনসন। উনি স্যামুয়েল বার করছে যে জনসন। মেটাফিজিক্যাল পোয়েট্রি বলতে কি বোঝায়। হ্যাঁ, মানে কেন তিনি তাদেরকে মেটাফিজিক্যাল, কারণ ওনার আছে একটা ক্রিটিসিজম বই আছে, যেটা তোমরা থার্ড ইয়ারে পড়বা। সবই দেখে এখানে অধিকাংশ লেখাগুলো তোমরা থার্ড ইয়ারে আছে আর কি, মেন যে রাইটিংগুলো। হ্যাঁ, দেখো, আ বুক সেজ ডক্টর জনসন শুড হেল্প আস আইদার টু এনজয় লাইফ অর টু এন্ডিওর ইট। দেখো, যে বই আমাদেরকে সাহায্য করে কি করার জন্য? হয় জীবনটাকে এনজয় করার জন্য, আর না হয় জীবনটাকে কি করার জন্য? চালিয়ে নেওয়ার জন্য। এনজয় মানে কি? সহ্য করা, চালিয়ে নেওয়া। হ্যাঁ, অতএব বই আমাদের উপকারী একটা জিনিস, যেটা আমাদের হয় জীবনকে কি করতে সাহায্য করে? উপভোগ করতে সাহায্য করে, না হলে সহ্য করতে সাহায্য করে। সহ্য করতে সাহায্য করে। হ্যাঁ, যে আমাদেরকে মোটিভেট করে আর কি। মোটিভেশন, এন্ডিওর করা মানে বুঝতে হবে মোটিভেট করা, যাতে আমরা এই জিনিসটাকে চালিয়ে নিতে পারি। এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে জীবন হচ্ছে, যদি হচ্ছে যারা বড় লোক তারা তো এনজয় করে, আর যারা গরিব তারা হচ্ছে এটা সহ্য করে চলে। এটা দ্বারা হচ্ছে ধনী এবং গরিব সবার জন্য বইটা বুঝাতে চাইছে কি? এটা এখানে বোঝালো কিনা সেটা তুমি কেমন করে বুঝলা? স্যার বলতে স্যার এনজয় তো মেইনলি স্যার হচ্ছে বড় লোকরাই করে, আর এনজয় তো হচ্ছে স্যার গরিবরাই করে। এখন যদি তোমার মনে হয় সেটা তুমি বুঝে নিতে পারো, এটা ঠিক আছে। এখন যদি তুমি মনে করো যে না এটা বোঝাতে এটা কমি, তাহলে এটা করেছেন। এখন জনসন এটা বলেছেন কিনা সেটা তো আর বলতে পারবো না, পারবো? বলো না স্যার। হ্যাঁ, সেটা এখন তোমার যদি মনে হয় যে বড় লোকরা জীবন এনজয় করে, হ্যাঁ, আসলে কি বড় লোকরা জীবন এনজয় করে? না স্যার। হ্যাঁ, না স্যার, লোক দেখানো তো এনজয় করে, আর ভিতরে ভিতরে কাঁদছে কেন এত টাকা, এখন এটার জন্য টেনশন। আসলে মানুষের জীবন এরকমই, সে ধনী হও বড় লোক হও, জীবন একটাই, ঠিক আছে তো? যে তুমি কখনো সুখে শান্তিতে থাকবে না, তোমার কোনো না কোনো একটা ঘাটতি থাকবে, যেটা তোমাকে চালিয়ে নিতে সাহায্য করবে। জীবনটাকে চালিয়ে নিতে হবে তো, ঠিক আছে তো? ঠিক পানি কোন দিকে গড়ায় বলো? পানি কোন দিকে গড়ায়? হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণ দিকে। হ্যাঁ, যেদিকে ঢালু সেদিকেই জীবন গড়ায়। ঠিক পানি ওইরকম করে। তাই অভাব ঘাটতি থেকেই মানুষের জীবন। যার টাকা পয়সার ঘাটতি নাই তার ভালোবাসার ঘাটতি আছে, আর যার ভালোবাসার ঘাটতি নাই তার টাকা পয়সার ঘাটতি আছে, কারো দুটারই ঘাটতি আছে। হ্যাঁ, অতএব জীবনে কেউ কোথাও সুখী না, কারণ কেউ যদি শারীরিক আরামে থাকে, যে তার কোনো কাজ নাই, সেও অশান্তিতে থাকে, ঠিক আছে তো? যে পরিশ্রম করেও অশান্তিতে থাকে, আবার কারো পরিশ্রম নাই, টাকা পয়সার অভাব নাই, সেও মানসিক ঝামেলায় থাকে। অতএব ঝামেলা সবাই থাকে। আচ্ছা, যাই হোক, ওটা যেদিকে যাক। এখন দেখো, বলছে দ্য টু থিংস হুইচ বিলং অ্যামং দ্য থিংস ওর্দি টু বি রিমেম্বার। তাহলে তিনি তো অসংখ্য বই লিখেছেন, বলছে কি দেখো, হ্যাঁ, জনসন নিউমেরাস বুকস, অনেক বই লিখেছেন, তবে তাকে মনে রাখার মতো দুইটা জিনিস আছে। সেটা হলো কি? একটা হলো হিজ ডিকশনারি, আর একটা হলো কি? হিজ লাইভস অফ দ্য পয়েটস। লাইভস অফ দ্য পয়েটস, এই দুটা বই তিনি লিখেছেন। লাইভস অফ দ্য পয়েটসে তিনি মেটাফিজিক্যাল পয়েটদের নিয়ে লিখছেন।
বলছে দ্য ডিকশনারি অ্যাজ দ্য ফার্স্ট অ্যাটেম্প, দেখো অ্যাম্বিশাস অ্যাটেম্প্ট অ্যাট অ্যান ইংলিশ লেক্সিকন, তাহলে তিনি প্রথম চেষ্টা করেন ডিকশনারি লেখার। তাই বলছে যে ডিকশনারি কম্পাইলার বা লেখক হিসাবে আমরা স্যামুয়েল জনসন বা ডক্টর জনসনের নাম আমরা পাই। এবং বলেছে এটা ব্রিফ কোশ্চেন অনেক সময় থাকে যে হু ফার্স্ট রোট ডিকশনারি ইত্যাদি ইত্যাদি ইংলিশ ইয়াতে। দেখো দ্য লাইফস অফ পোয়েটস, এটাতে কি হচ্ছে, আর দ্য সিম্পলেস্ট অ্যান্ড মোস্ট রিডেবল অফ হিজ লিটারি ওয়ার্ক। এখানে তিনি আসলে কি লিখেছেন, এখানে তিনি দেখো অ্যাজ ক্রিটিসিজম দে আর অফেন মিসলিডিং, গিভিং প্রেজ টু আর্টিফিশিয়াল পোয়েটস লাইক দেখো কাউলি অ্যান্ড পোপ, এই যে লাইফ অফ কাউলি, হ্যাঁ এটা হচ্ছে ডক্টর জনসনের লেখা লাইফ অফ কাউলি। এখানে তিনি মেটাফিজিক্যাল পয়েন্টদের নিয়ে খুব গালাগালি করেছেন। এছাড়া তিনি পোপকে নিয়ে আলোচনা করেছেন। বলা হচ্ছে এগুলো কি গিভিং প্রেজ টু আর্টিফিশিয়াল পয়েন্টস, মানে কি আর্টিফিশিয়াল পয়েন্টস মানে কি যাদের কবিতাকে আসলে কবিতা বলা যায় না তাদেরকে তিনি প্রেজ করেছেন বলা হচ্ছে। যারা স্যার কপিরাইটিং করতেছিল, হচ্ছে ডুইং স্ক্যান্ড ইন জাস্টিস অ্যান্ড অ্যাভান্টাইন ইনজাস্টিস টু নোবেলার পয়েন্টস লাইক গ্রে অ্যান্ড মিল্টন, তিনি এদেরকে একটু ক্রিটিসাইজ করেছেন। হ্যাঁ তাই বলছে। এছাড়াও দেখো অ্যান্ড দে আর নট টু বি কম্পেয়ার্ড উইথ দোজ ফাউন্ড ইন থমাস ওয়াটন হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, এটা আবার থমাস ওয়াটনের লেখা হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, সেখানে হয়তো দেখা যাচ্ছে গ্রে মিল্টনকে নিয়ে পজিটিভলি লেখা হয়েছে। ওকে, তাহলে আমরা মেইনলি ডক্টর জনসনকে আমরা দুটো জিনিসের জন্য বেশি ইয়া পাবো, একটা হচ্ছে তার ডিকশনারির জন্য আর একটা হচ্ছে ডিকশনারি লাইফ অফ পোয়েট। পোয়েটস, তাই তো। এখানে তিনি মেটাফিজিক্যাল পোয়েটদের সংজ্ঞা দিয়েছেন, ঠিক আছে, এই বিষয়গুলো দেখো। বজওয়েলস লাইফ অফ জনসন এখানে কি বলা হয়েছে তো আমাদের জানার দরকার নেই। ওকে, তারপরে তাহলে আমরা কয়জন নাম পেলাম এ পর্যন্ত বলো তো? 4 জন মনে হচ্ছে। বলো কয়জনের নাম পেলাম? 4 জন। 5 জন। স্যার আলেকজান্ডার পোপ, তারপর বলেন স্যার জনসন সুইফট, তারপর স্যার এডিসন এডিসনের ফ্রেন্ডকে পাইছি কিন্তু এটা স্যার রিচার্ড স্টিলকে পাইছি, এটা কিন্তু খুব সংক্ষিপ্ত ভাবে পাইছি। তারপর স্যার ডক্টর স্যামুয়েল জনসনকে পেলাম। একসাথে কথা বললা, কারো কথাই বুঝি নাই। হ্যাঁ একজন করে বললে হবে। আচ্ছা যাও, তাহলে আমরা এখানে 4-5 জনের নাম পেয়েছি। প্রথমে আলেকজান্ডার পোপ পেয়েছি, তারপরে কার পেলাম, জনাথন সুইফট পেলাম, তারপরে পেলাম হচ্ছে এডিসন, তারপরে স্টিল, তারপর হচ্ছে কি স্যামুয়েল জনসন। এই তো স্যার এই হচ্ছে 5 জন রাইটার, যেটা হচ্ছে মানে অগাস্টান এজের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য নাম। আমরা মেনলি যে কয়টা পেয়েছি তাদেরকে ভিন্ন ভিন্নভাবে পেয়েছি, তাই না? যেমন আলেকজান্ডার পোপ, তিনি হচ্ছেন একজন পোয়েট, জনাথন সুইফট তিনি একজন নভেলিস্ট, এডিসন এবং স্টিল হচ্ছেন এসেইস্ট, আর ডক্টর স্যামুয়েল জনসন হচ্ছেন কি, ইনিও একজন এসেইস্ট, সাথে সাথে হচ্ছে কি লেক্সিকোগ্রাফার। তাই তো, লেক্সিকোগ্রাফার মানে বুঝো তো, মানে যিনি ডিকশনারি লেখেন, তাকে লেক্সিকোগ্রাফার বলা হয়, অভিধান, তাই তো, প্রণেতা। আচ্ছা, এবার হচ্ছে লেটার রাইটার্স। এখানে খুব একটা বেশি নাই, নাম করা 2-3 জন আছে, তাও সেরকম ভাবে উল্লেখযোগ্য না। আমরা জাস্ট কয়েকজনের নামটা যদি একটু দেখে রাখি তাহলেই হবে। বিশেষ করে দেখো এডমান্ড বার্কের নাম আমরা পাচ্ছি। তিনি ঠিক একজন মানে কি বলবো, একজন লিটারিয়ান না, তিনি একজন অরেটর মানে বুঝো তো, তিনি একজন মনে করো যে বলা যায় যে একজন পার্লামেন্টারিয়ান। এবং তিনি দেখো এই জায়গায় যদি আমরা একটু দেখি, দেখো এই জায়গায় একটু খেয়াল করো এখান থেকে, when 36 years old he was elected to parliament as a member from Wendover, তাহলে তিনি একজন পার্লামেন্ট মেম্বার, তাই এমপি। for the next 30 years he was the foremost figure in the House of Commons, এবং তিনি পরবর্তী 30 বছর হাউস অফ কমন্সে তিনি মোটামুটি ওখানে কাজ করেছেন এমপি হিসাবে। and the most eloquent orator which that body has ever known, এবং তিনি খুবই মানে অরেটর মানে কি বলতো, বক্তা নাকি, আমরা মানে বক্তা বুঝি। তিনি একজন ব্যক্তি যিনি এই যে ইস্ট ইন্ডিয়া নিয়ে, আমাদের যে ইন্ডিয়া, ঠিক আছে তো, এখানে ব্রিটিশ শাসনের যে ধারা সেটা কেমন হওয়া উচিত,
তাই তো, সেটা তিনি ইন্ডিয়ার পক্ষেই কথা বলেছেন কিন্তু, হ্যাঁ, আমাদের ইন্ডিয়া উপমহাদেশের পক্ষেই তিনি মেনলি কথা বলেছেন। তিনি ছিলেন কেমন দেখো, পিওর অ্যান্ড ইনকরাপ্টিবল ইন হিজ পলিটিক্স। তিনি পলিটিক্স করলেও পার্সোনাল লাইফে তিনি কিন্তু একজন পিওর এবং দুর্নীতিহীন একজন মানুষ ছিলেন। ঠিক আছে তো, নো মোর লার্নেড অর ডেভোটেড সার্ভেন্ট অফ দ্য কমনওয়েলথ এভার প্লিডেড ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান লিবার্টি। মানে কমনওয়েলথে এমন কোনো এমপি পাওয়া যায়নি তার মতো আর কি, যিনি জাস্টিস এবং হিউম্যান লিবার্টির মতো এত আবেদন করেছেন যে সব কিছুর প্রধান উদ্দেশ্য হওয়া উচিত মানুষের জন্য কি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের স্বাধীনতাকে প্রতিষ্ঠা করা। এবং এই কারণে তিনি একদিকে হচ্ছে আমেরিকা, আরেকদিকে হচ্ছে ইন্ডিয়া, এই উভয়ের জন্য কিন্তু তিনি কথা বলেছেন। প্রথমে স্বাধীনতা অর্জন করে কে, কোন দেশ বলো? আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে ইংল্যান্ডের কাছ থেকে প্রথম স্বাধীনতা অর্জন করে আমেরিকা। আমেরিকা স্বাধীনতা অর্জন করে কবে? আমেরিকা স্বাধীনতা অর্জন করে কবে? আমেরিকা তো মনে হয় পরে করে না, কত? 1776। 1792। 1776। ঠিক আছে তো, তার মানে আমরা আছি এখন কোন এজে? আমরা ওই শতাব্দীর মধ্যে আছি না? বলো তো, নিও ক্লাসিসিজম কি এই শতাব্দী দিয়ে তো শুরু নাকি? 1701 থেকে শুরু না নিও ক্লাসিক্যাল ইয়েস? বলো, 1710-15 বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ ইয়া হয়েছে। আমরা কিন্তু সেই সময় আছি। অতএব আমেরিকার স্বাধীনতার জন্য তিনি কিন্তু মানে আমেরিকার দেখা যায় যে অন রিকনসিলিয়েশন উইথ আমেরিকা, হ্যাঁ, বলছে হি ওয়াজ অ্যাট দ্য সামিট অফ হিজ ইনফ্লুয়েন্স অ্যাট দ্য টাইম হোয়েন দ্য কলোনিজ আর স্ট্রাগলিং ফর ইন্ডিপেন্ডেন্স, যেখানে কলোনিগুলো স্ট্রাগল করতেছে স্বাধীনতার জন্য। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট হি চ্যাম্পিয়ন দেয়ার কজ ইন ওয়ান অফ হিজ গ্রেটেস্ট স্পিচ, হ্যাঁ, অন দেখো কনসিলিয়েশন উইথ আমেরিকা, এখানে তিনি দেখিয়েছেন যে প্রত্যেকটা কলোনিকে স্বাধীনতা দিয়ে দেওয়া উচিত। gives him an added interest in the eyes of American readers. His championship of America is all more remarkable from the fact that in other matters Burke was far from liberal. তিনি বলছে he set himself squarely against the teaching of the romantic writers. তিনি রোমান্টিক রাইটিং খুব একটা পছন্দ করতেন না, ঠিক আছে তো, বিশেষ করে who were enthusiastic over the French Revolution, কারণ ফ্রেঞ্চ রেভলিউশনে তো এই ইয়াতেই মোটামুটি আমরা দেখবো আর কি। তাই বলছে দেখো যে হি ডিনাউন্স দ্য প্রিন্সিপালস অফ রেভলিউশনিস্ট, তিনি রেভলিউশন পছন্দ করেননি, হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশনকেও তিনি পছন্দ করতেন না, হ্যাঁ। ব্রোক উইথ দ্য লিবারেল হুইগ পার্টি টু জয়েন দ্য টরিস, তিনি হুইগ থেকে আবার টরিতে যোগ দেন। কারণ কি, এখানে টরিরা হচ্ছে কি একটু কনজারভেটিভ নাকি, আর হুইগ পার্টিটা কি ছিল, লিবারেল, তাই না? মনে আছে ইংল্যান্ডের বর্তমান রাজনৈতিক দল এই দুটো দল থেকে তো এসেছিল নাকি? জি স্যার, উইক স্যার হচ্ছে সাপোর্ট করতে স্যার হচ্ছে নরমাল কে, আর হচ্ছে টোরিস্ট করতে স্যার হচ্ছে কিং কে। that was largely instrumental in bringing the terrible war with France. ইংল্যান্ডের সাথে যুদ্ধ শুরু হলো এই ফ্রান্সের সাথে ইংল্যান্ডের, which resulted in the downfall of Napoleon, এবং নেপোলিয়ন পরে পরাজিত হয় আমরা জানি, হ্যাঁ, নেপোলিয়ন 1815 সালের দিকে। ওকে, তো যাই হোক, তার ওয়ার্কগুলো আমরা একটু দেখি। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং ওরাটর ছিলেন, ওরাটর হিসেবে তার রাইটিংগুলো দেখো। এই জন্য বলছে যে মেইনলি there are 3 distinctly marked periods in Burke's career, and this corresponds closely to the years in which he busied with the affairs of America, India and France successively. The first period was one of prophecy. তিনি প্রফেসি করেছিলেন। He studied in the history and temper of the American colonies. স্টাডি করে তিনি বলেছিলেন, he warned England of the disaster which must follow her persistent in ignoring the American demands. হ্যাঁ, যে আমেরিকান ডিমান্ড বেশি দিন ইগনোর করলে পারে বিপদ আছে। on American taxation, on conciliation with America were delivered in 1774 and 1775, এবং আমরা জানি 1776 এ, হ্যাঁ, preceding the Declaration of Independence in 1776. সবাই শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, তো যাই হোক, এখানে আর তেমন যেহেতু একজন লিটারেরি ম্যান হিসেবে না, অতএব আমাদের দরকার নেই।
এরপরে যে নামগুলো আছে খুবই মানে কি বলবো, অতটা খ্যাতনামা নয়। আমরা জাস্ট ওদের কয়েকটা বই টয়ে এরকম দরকার নেই, আমরা তো যেখানে কোশ্চেন আনসারগুলো দিব সেখান থেকে একটু পড়ে নিবা জাস্ট এগুলো, যদি থাকে আর কি। আচ্ছা একটু মিউট রাখো, কারো মনে আনমিউট করা আছে। আচ্ছা তাহলে এই পর্যন্তই হচ্ছে আমাদের মেইনলি আলোচনা তোমার নিও ক্লাসিক্যাল এইজের। হ্যাঁ, এবার হচ্ছে দ্য রিভাইভাল অফ রোমান্টিক পোয়েট্রি, মানে পরবর্তী অংশটা, রিভাইভাল অফ রোমান্টিক পোয়েট্রি। এই অংশে যেটা আমরা পাবো সেখানে হচ্ছে, কারণ এই নিও ক্লাসিক্যাল এজের পরবর্তী এজটা নাম কি বলো তো? রোমান্টিক পোয়েট্রি। হ্যাঁ রোমান্টিক। দেখো, তাহলে নিও ক্লাসিক্যাল এজে দুটো নাম ছিল, একটা হচ্ছে কি দ্য এজ অফ জনসন, ওই যে জনসনের নামটা আমরা শুনলাম, ওর ভিতরে নিও ক্লাসিসিজমের মধ্যেই চালিয়ে দেওয়া হয়েছে, নিও ক্লাসিক্যাল এজের মধ্যেই। তো সেই হিসাবে আমরা মোটামুটি যে কয়েকজনের রাইটারের নাম দেখলাম, এই নামগুলো একটু খেয়াল রাখবা। এখন রোমান্টিক এজ কি হঠাৎ করে শুরু হলো বলো? যে হঠাৎ করে একটা এজ শুরু হয়ে গেল তেমনটা না, না স্যার। বরং এই নিও ক্লাসিক্যাল এজের মধ্য থেকেই আস্তে 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 রোমান্টিক ঘটনা শুরু হলো। দেখো চেঞ্জগুলো একটু খেয়াল করো, মানুষ সবসময় একটা জিনিসে কিন্তু স্থির থাকেনি। মানুষ যদি স্থির থাকতো তাহলে কি আজকের দিনে আমরা পৌঁছাতে পারতাম? এই মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট এগুলো পেতাম বলো তো? না মানুষ স্যার। যদি তার বর্তমান অবস্থায় খুশি থাকতো, সন্তুষ্ট থাকতো, তাহলে পেতাম আমরা এত কিছু আমরা নিশ্চয়ই পেতাম না। আর এত কিছু না, স্যার। মানুষ করে কিসের কারণে বলো তো? এত কিছু মানুষ করে কিসের কারণে? স্যার নিজের প্রয়োজনের জন্য। আমার মনে হয় যে মানুষ দুটা কারণে করে, একটা হচ্ছে ক্ষমতা, আর একটা হচ্ছে কি খ্যাতি। ঠিক আছে, এই দুটার জন্য মনে হয় মানুষ একটু বেশি কাজ করে নাকি? জি স্যার। বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, এই দুটার জন্যই মানুষ বেশি কাজ করে, আর এই দুটা মানুষকে সবসময় আবেগী করে তোলে এবং মানুষ প্রচুর চেষ্টা করে এই দুটা কাজ করার জন্য। হ্যাঁ, আর সেটাই হলো সবচেয়ে বড় জিনিস। এই জায়গায় পৌঁছাতে গিয়ে মানুষ অনেক কিছু করে ফেলেছে, ঠিক আছে, রাজনৈতিক উদ্দেশ্যে, ক্ষমতা পাওয়ার উদ্দেশ্যে, খ্যাতি পাওয়ার উদ্দেশ্যে অনেক কিছু মানুষ করেছে। অথবা আমরা যা কিছু পাচ্ছি, মানুষ যদি এইগুলোর আকাঙ্ক্ষিত না হতো তাহলে এই যে সভ্যতার যে পরিবর্তন, একটার অবস্থান থেকে আরেকটার অবস্থানে পরিবর্তন, এগুলো হতো না। ইংল্যান্ডের এই যে ইতিহাসটা যখন আমরা পড়লাম, একটা ধারাবাহিক ইতিহাস তো আমরা কিছুটা হলেও বুঝতে পারছি, তাই না? যদিও পলিটিক্যাল হিস্ট্রি, রিলিজিয়াল হিস্ট্রির ভিতরে অনেক কাহিনী আছে। ওইরকম একটা বই ছিল ইংল্যান্ডের ইতিহাস নামে একটা বই, ঠিক আছে, ওটা আমরা পড়েছিলাম ওই সময়। ওই বইটা এখন আর পাওয়া যায় না। ওই বইটা যদি পড়তে পারতা তাহলে খুব ভালো হতো। ওই বইটা নাম কি? আধুনিক ইংল্যান্ডের ইতিহাস, ঠিক আছে। ওই বইটা এখন আর পাওয়া যায় না। ওটা আমি তোমাদের যারা এখন, তোমরা তো তৃতীয় ব্যাচ সম্ভবত, সেকেন্ড ইয়ারের প্রথম ব্যাচে আমি লিস্টগুলো দিয়েছিলাম, তো ওটা পাইনি। যেহেতু পাওয়া যায় না তখন আর ওটা বলি নাই আর কি। আর পরেও স্টুডেন্ট খুব কম সংখ্যায়, অতএব ওগুলো বলে তো খুব একটা লাভ নাই। ওগুলো পড়তে পারলে, ভিতরের ব্যাপারগুলো জানলে এইগুলোকে আরও বেশি গভীরভাবে বোঝা যায়। তো যাই হোক, তাও আমরা যা আলোচনা করেছি মোটামুটি আমাদের কাজ চলে যাবে। স্যার বইটা কে লিখছে? আমি রাইটারের নাম ভুলে গেছি, রাইটারের নামটা আমি ঠিক ভুলে গেছি, আমার তো খেয়াল নাই। স্যার মনে তানজিমুল হয় ইসলাম। কিরণ চন্দ্র। আমাকে দেখতে হবে নামটা কি, আমি অবশ্য ভুলে গেছি। স্যার কিরণ চন্দ্র চৌধুরী মনে হয়। হতে পারে, হ্যাঁ হতে পারে। জি স্যার, ওইটা তো পাওয়া যায় না। আমি একবার ওই যে ঢাকা নীলক্ষেত থেকে আনাইছি, কিন্তু অনেক আগে। তো এখন বই তো আর এখন আর পড়ে না বলে ও বইওয়ালারও বই বের করে না, অযথা বই বার করে কি করবে। 2005-06 পুনর্মুদ্রণ, তারপর আর হয়নি। যদি পড়তো ছেলে মেয়ে তাহলে নয় বইগুলো বাজারে পাওয়া যেত। তাহলে বোঝো যে পড়াশোনার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াইছে। এখন টেক্সট বুকই পাওয়া যায় না। এখন হ্যাঁ, এখন গাইড বইও আর হয়তো আর কিছুবার বার করবে না। যে হারে চারিপাশে ফেসবুকের মাধ্যমে হ্যান্ড নোট বাজারে বিক্রি হয়, হ্যাঁ, বাংলায় ট্রান্সলেট করা সহ, হ্যাঁ, কোশ্চেন আনসার সহ বাংলায় পাওয়া যায়। তাহলে এইভাবে করে কি আর পড়াশোনা হবে বলো? স্যার আমাদের স্যারের হিসেবে টিকটক, আমাদের হচ্ছে
আমাদের ডিপার্টমেন্টের স্যার বলে টিকটক পড়াশোনা শুরু করে দিচ্ছে সবাই। হ্যাঁ, এখন তো ব্যাপারটা ওরকম হয়ে গেছে যে এখন আর ডিপ পড়াশোনা করলে স্টুডেন্ট পাওয়া যায় না। হ্যাঁ, বলে হুদাই শুধু স্যাররা পড়ায়, বুঝতে পেরেছ? এই জন্য কোয়ালিটি কমতে কমতে এমন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে যে কিছু বলার নাই, আর কিছু বলার নাই। হ্যাঁ, তা আমি তো তোমাদের একটু বেশি বেশি পড়াই বলে আমারই মাঝে মাঝে খারাপ লাগে যে যেখানে ছেলে মেয়ে এমনও এমনও ভিডিও দেখতেছি ফেসবুকে আসে বা বিভিন্ন সময় যে পরীক্ষার আগের রাতে পড়াই দিয়েই ভালো রেজাল্টের গ্যারান্টি দিয়ে দেয়। হ্যাঁ, বলো, তুমি 500-700 টাকা দিবা, পরীক্ষার আগে ছুটি থাকবে 2-3 দিন, ওই 2-3 দিনের মধ্যেই তোমাকে ভালো রেজাল্ট করাই দিতে পারবে তারা, বুঝতে পেরেছো? তখনই মনে হয় স্যার এমন স্যার হুম ক্যাপশনে দেয় একটা ক্লাসই যথেষ্ট, এক ক্লাসই কমপ্লিট, এরকম এরকম ক্যাপশনে দেয়। হুম হুম, এবং এগুলো তো অনেকে খায়ও। হ্যাঁ, একসময় সেই ছোটবেলায় পড়াশোনা ভুলে খাওয়ায়। হ্যাঁ, একসময় মনে পড়ে যে ছোটবেলায় ছিলাম, ওই যে নওগাঁয় যাচ্ছিলাম ট্রেনে করে, তা প্রথম আমার ট্রেন যারা ওখানে আবার ওই যে দেখবা যে ট্রেন স্টেশনগুলোতে বিভিন্ন বই টই পাওয়া যায়। হ্যাঁ, তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তা দেখি লেখা আছে একটা বইয়ে যে 30 দিন ইংরেজি শিখুন। আরে বিশাল ব্যাপার, 30 দিন ইংরেজি শিখবো। বই একটা কিনে নিলাম, কিনে লিখে দেখি শুধু ট্রান্সলেশন দেওয়া। আমি বলছি এইভাবে কী করে ইংরেজি শেখে মানুষ, বলো? কিন্তু কিনবে তো না, 30 দিন ইংরেজি শিখুন, 30 দিনে ফ্রেঞ্চ শিখুন, 30 দিনে হিন্দি শিখুন, কত বই পাওয়া যেত এক সময়। তো এখন এই অনার্স লেভেলে এসে যে এক দিনেই, এক রাতের এক ক্লাসেই যে ভালো রেজাল্ট করে দেওয়া যায়, তাহলে আমাদের ছেলে মেয়ে ক্লাসে আসবে কেন? আমাদের ছেলে মেয়ে এত বই কিনে পড়বে কেন, বলো? এই যে আমি যে স্যার তোমাদের এমন এক আমি যে তোমাদের একটা বই ধরে পড়াচ্ছি, এই বইটা কেন মানুষ কিনবে, কেন পড়বে, বলো? হ্যাঁ স্যার হ্যাঁ, বলো। আমাদের আমাদের কলেজের স্যার বলছে যে তোমরা পরীক্ষার আগে আইসো, 2 ঘন্টায় তোমাদের পুরো ড্রামা বই শেষ করে দিব। হুম 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 হুম। হচ্ছে তো, হচ্ছে না, এখন কি করবে স্যাররাও, এখন সেই সূত্রই নিবে, পারতেছে স্যার না। আমাদের ক্লাসে পড়ালেখা করছে, আমাদের ইনকোর্স পরীক্ষায় স্যার হচ্ছে পরীক্ষা দিয়েছে 100 জন, হুম 64 জন ফেল, হুম হুম। 64 জন ফেল, কোশ্চিন দিয়ে দিছে আগে তবু ফেল। সেটা তো বললামই যে আমাদের রাজনৈতিক কারণে এতদিন পড়াশোনাটা এই ক্ষতিটা হয়ে গেছে, যে যা তা লিখে আসতো, ছেলে মেয়ে ভালো রেজাল্ট করতো। হ্যাঁ, এইবার এইচএসসি রেজাল্ট বলে দিবে যে এতদিন আমরা কোথায় ছিলাম। ঠিক আছে, তো এবার যেভাবে খাতা দেখা ট্রেডিশন চলছে। জি স্যার এবার ঠিক আছে স্যার, নাহলে স্যার সবাই বলতেছে একটু একদিনে পরে স্যার ভালো রেজাল্ট করছে, তুই এতদিন পরে কি করলি, এখন ঠিক হোক। কারণ ওই যে যা তা লিখে আসতো, তাতে নাম্বার দিত, এতে কোচিং সেন্টারগুলো বা এগুলোতে খুব নামকরণ করে গেছে। হ্যাঁ, আর সবসময় প্রশ্ন হতো কপি পেস্ট প্রশ্ন, আগে যা এসেছে সেগুলোই ঘুরে ফিরে দিয়ে দিয়েছে। এইভাবে দু চারটা, আর বিভিন্ন ফেসবুক বা ইয়াতে তো খুব দেখা যায়, আরে বাবা মিলন স্যারের সাজেশন, এই স্যারের সাজেশন, এই ভাইয়ের সাজেশন, এই সাজেশন থেকে সব আসছে, এই আসছে সেই আসছে ইত্যাদি ইত্যাদি। আরে বাবা, যখন আসবে কারো থেকে তখন সবার থেকেই আসবে নাকি? কারণ তো ঘুরে ফিরে সব ওইগুলোই দিই আমরা। Yes, sir. হ্যাঁ, জি স্যার। এত মিলন স্যারের গৌরব করা, এত প্রশংসা করার তো কিছু নাই। শুধু উল্টাই দিক না, একবার দেখি কোন বড় ভাই বা কোন টিচারের বা কোন ছোট ভাইয়ের কাছ থেকে। স্যার ভার্সিটি পরীক্ষার সময় জিকে বইগুলো আছে, হ্যাঁ হ্যাঁ না সব বই তো একই পড়া, হ্যাঁ, সব বই এক একজন এক আমার বই ভাবে থেকে দেয়। আসছে, ও বলে আমার বই থেকে আসছে। হ্যাঁ, আরে বাবা, সব এক একটা পণ্ডিত, সবার বই থেকে চলে আসছে না, ওর বই থেকে আসছে, ওর বই থেকে আসছে, কত কিছু। ওই কোশ্চেনটা করছিল। হ্যাঁ, ওই কোশ্চেনটা করছিল না, হ্যাঁ ওইটাই। তো যাই হোক, এই হচ্ছে। আর ওইগুলো আমরা বেশ খুব খাচ্ছি, বাংলায় ট্রান্সলেশন, বাংলায় প্রশ্ন উত্তরের সাথেও বাংলা দেওয়া। হ্যাঁ, এখন তো ছোট ছোট বই বার হয়েছে, উত্তরগুলো ছোট ছোট, মানে গাইডে তো তা উত্তর আছে। আমি তো দেখেছি কিছু কিছু জিয়াতে আর তো ছোট উত্তর, এবং ছেলেগুলো ওইগুলোই লেখে, তা মার্ক পায় কেমন করে? ওরা মনে করে ওইগুলোই লিখলে মনে হয় স্যাররা খুব মার্ক দিবে। এবার স্যাররা যখন মার্ক দেয় না, অমনি স্যারের নামে দোষ হয়ে গেল। হ্যাঁ, যে স্যাররা দেখে নাম্বার স্যার, দেন, এটা করেন সেটা করেন ইত্যাদি। স্যার বেশিরভাগ প্রশ্নের উত্তর স্যার হচ্ছে একই কথা, সামারিটা স্যার ঘুরে এই সামারিটাই স্যার। না, সেটা তো আমরা দেখছি, সেটা তো দেখছি। হ্যাঁ, এই যে থার্ড ইয়ারের খাতা চলতেছে, থার্ড ইয়ারের পরীক্ষা শেষ হলো, আরে কি অবস্থা! হ্যাঁ, কি অবস্থা! যাই হোক, ওগুলো আর কি বলবো, একটু পড়ো। হ্যাঁ, আমরা যেভাবে আলোচনা করছি তার সাথে মিল রেখে তোমরা যদি একটু বইগুলো পড়ো, জানতে পারলে জীবনে বসে থাকে না কেউ, বুঝতে পারছো? মানে যারা পড়ে আর কি, তাদের অভাব হয় না, তারা কখনো চাকরি ছাড়া কোনো না কোনো জায়গায় বেঁধে যায়, বেকার নেই কেউ। কিন্তু অনার্স মাস্টার্স তো সবাই পাশ করে গেছে। হ্যাঁ, যে থার্ড ক্লাস পেয়েছে তারও তো সার্টিফিকেট আছে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো কোয়ালিটি, তোমাকে যেখানে নিয়ে যাবে সেই জায়গাটা তৈরি হচ্ছে না। ওকে, তো যাই হোক, আমরা এখন দ্য মিনিং অফ রোমান্টিসিজম এখানে একটু চলে যাই। তাহলে দেখো, আমরা নিও ক্লাসিক্যাল এবং রেস্টোরেশন পিরিয়ডে এসে
আমরা সেই রেনেসাঁস পিরিয়ডের যে ধারণাগুলো, ইমাজিনেশন, ন্যাচারাল যে ট্রেন্ড, তাই তো, তারপর হচ্ছে মোরালিটি, তারপর হচ্ছে তোমার যে মানুষের মধ্যে হিউম্যানিটি, তাই না, এগুলো কিন্তু রেস্টোরেশন পিরিয়ড থেকে বাদ হতে শুরু করলো। অমনি নিও ক্লাসিক্যাল পর্যন্ত এসে আবার মানুষ হাঁপায়ে গেছে, ঠিক আছে তো, আবার মানুষ ঘুরে ফিরে ওই জায়গাতে চলে আসবে। ঠিক কেমন জানো, আমাদের জীবনধারাটা কখনো টাইট ফিট ড্রেস পরা, কখনো লুজ ড্রেস পরা, এরকম হয় না ব্যাপারটা? আমরা কখনো টাইট ড্রেস পরি, টাইট ড্রেস পরতে পরতে আবার অভ্যস্ত হয়ে গেলে আবার কিছুদিন পর আবার আমরা লুজ ড্রেস পরি। হ্যাঁ, যেমন এরকম আছে না, মনে হয় যেন এটাই যেন প্রথম হচ্ছে, কিন্তু সবই কোনো না কোনো সময় ছিল, শুধু ঘুরে ফিরে ওইগুলোই আসে। বাড়ি ঘরের কথা বলো, একসময় বাড়ি ঘর বলতে স্মার্ট, কোনো ডিজাইন থাকবে না এরকম, আবার কখনো দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর ডিজাইন করবে। এখন আবার মানুষ দেখা যাচ্ছে কি, হোটেল টোটেল ছিল, গ্লাস দেওয়া, এইগুলো করা ওইগুলো করা, এখন আবার দেখছি হোটেল রেস্টুরেন্টগুলো আবার একটু মানে প্রাকৃতিক স্টাইল দেওয়ার চেষ্টা করছে। মানে কি ব্যাপারটা, জাস্ট চোখে যখন যা ভাল লাগে তাই। একই রুমে তুমি যদি একটু রুমটাকে একটু বেড টেডগুলো একটু রিডিজাইন করো, দেখবো যে রুমটা ভাল লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে এখন, কারণ চেঞ্জ করো। আগে ছিল দক্ষিণ সাইডে বেডটা, এখন উত্তর সাইডে আনা হয়েছে নাকি, বা তোমার হচ্ছে বামে ডানে একটু চেঞ্জ করা হয়েছে, দেখতে ভালো লাগছে। আবার কয়দিন এরকম থাকো, ভালো লাগবে না, আবার যেন চেঞ্জ করতে ভালো লাগবে। ব্যাপারগুলো এরকম, আমাদের সম্পর্কগুলো, আমাদের চিন্তাভাবনাগুলো, ধর্মীয়, যেমন ধর্মীয় ব্যাপারের ভিতরে অনেক চেঞ্জ আসছে না আমাদের। আমাদের দাদা দাদিরা যে ধর্ম পালন করতো, বা তার বাবা মায়েরা যেভাবে ধর্মটাকে পালন করতো, আমরা কি তেমনভাবে করি এখন? আর পোশাক আশাক, খাওয়া দাওয়া করে, ধর্মীয় গাম্ভীর্যবোধ কোনো কিছুতে কিন্তু আর সে আগের ধারণা নেই, চেঞ্জ হয়ে গেছে। তো এরকম, তাহলে যে জিনিস কতদিন বাদ দিয়ে আসতেছি, আজকে নতুন কিছু দেখতেছি, আবার আগামীকাল সেই আগেরটা ঘুরে আবার নতুন হয়ে আমাদের কাছে ফিরে আসতেছে। তো ওই যে রেনেসাঁস পিরিয়ডে রোমান্টিসিজমের যে ধারণাটা শুরু হয়েছিল, তাই তো হিউম্যানিটির যে ব্যাপারটা শুরু হয়েছিল, নেচারকে গুরুত্ব দেওয়া, বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থে শেক্সপিয়ারের যে ড্রামাগুলো, যেমন অ্যাজ ইউ লাইক ইট আমরা পড়েছিলাম না? অ্যাজ ইউ লাইক ইট তো পড়ছিলাম নাকি? নেচারের একটা পজিটিভ ইফেক্ট দেখানো হয়েছে। অ্যাজ ইউ লাইক ইট কিন্তু একটা রোমান্টিক কমেডি, ওটা একটা রোমান্টিক কমেডি। তাহলে এলিজাবেথান এই যে রোমান্টিক কমেডি লেখা হয়েছে, তাহলে রোমান্টিক কথাটা কিন্তু এলিজাবেথানে যে চালু ছিল, কিন্তু সেইটা এসে নতুন আঙ্গিকে আমরা রোমান্টিক এজে পাচ্ছি। আর এই রোমান্টিক সেন্সটা শুরু হয়েছে কবে থেকে? এই নিও ক্লাসিক্যাল এজের শেষের দিক থেকে। কারণ কি, দেখলো যে সাহিত্য যদি সবসময় স্ট্রিক্টনেস নিয়ে থাকে, সবসময় পারফেকশন নিয়ে ভাবে, তাহলে সাহিত্য তো আর সাহিত্যের মতো হয় না, এটা তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো মনে হয়, এটা ফর্মাল হয়ে যায়, এটা হার্ড হয়ে যায়, এর ভিতরে কোনো আনন্দ পাওয়া যায় না। তখন আবার কি করলো মানুষজন, ওই নতুন করে রোমান্টিক ট্রেন্ডের দিকে আবার ছুটতে শুরু করলো। ঠিক আছে, তাই বলছে এইভাবেই নতুন করে আমরা দেখতে পাবো। দেখে বলছে, দেখো, হোয়াইল ড্রাইডেন, পোপ অ্যান্ড জনসন ওয়ার সাকসেসিভলি দ্য ডিক্টেটর অফ ইংলিশ লেটার্স, and while under their leadership the heroic couplet became the fashion of poetry, এদের অধীনে হিরোইক কাপলেটটা বেশ ব্যবহার হয়েছে, এবং তারা মোটামুটি ওই যে নিও ক্লাসিক্যাল যে ক্লাসিসিজমের যে ট্রেন্ড, তারা সেটাকে ফলো করেছে। সুতরাং লিটারেচার ইন জেনারেল বিকাম স্যাটিরিক অ্যান্ড ক্রিটিক্যাল ইন স্পিরিট অ্যান্ড ফর্মাল ইন এক্সপ্রেশন। তাহলে এক্সপ্রেশনের দিক থেকে ফর্মাল, স্পিরিটের দিক থেকে খুব স্যাটিরিক অ্যান্ড ক্রিটিক্যাল। এরপরেও কি হচ্ছে, আর নিউ রোমান্টিক মুভমেন্ট কোয়াইটলি মেড ইট অ্যাফেয়ার্স, মানে ধীরে ধীরে একটা রোমান্টিক মুভমেন্ট কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে, যে এটা বেশি দিন আর ভাল লাগছে না, এই স্ট্রিক্টনেস আর ভাল লাগছে না, এই স্যাটায়ার আর ভাল লাগছে না। মানুষকে কতদিন গালিগালা করা যায় বলো? মানুষকে সবসময় গালিগালা করলে মানুষের নিজের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়। তাই নতুন করে ভাবতেছে যে মানুষ তো মানুষের মতো, এ ভুল এ সঠিকের মিশ্রণ, এর ভিতরে মানুষের ভিতরে শয়তান আছে, মানুষের মধ্যেই দেবতা আছে, এরা এরকমই, এদেরকে কখনো ভালো করা যাবে না। আজ পর্যন্ত কি এত ধর্ম এসেছে পৃথিবীতে, এত আইন কানুন এসেছে, মানুষ কি আগের থেকে একটু পরিবর্তন হয়েছে বলো? হয়তো পোশাক আশাক, খাওয়া দাওয়া, তার বাহ্যিক আবরণে হয়তো পরিবর্তন এসেছে, কিন্তু মানুষের ভিতরের দিক থেকে ইনার সাইডের কিন্তু বিন্দু মাত্র পরিবর্তন হয়নি, বিন্দু মাত্র পরিবর্তন হয়। তুমি সে যে ধর্মেরই হও, তুমি যে দেশেরই হও, আর তুমি যেখানকারই হও, যে যারা যেমন ছিল তারা সেরকমই এখনো আছে, ঠিক ওই পাইকের মতো। ঠিক আছে তো, পাইকের মতো আছে, শুধু চুপচাপ বসে আছি, সুযোগ পাইলে খেয়ে নিচ্ছি, ব্যাপারটা এরকম। তো যাই হোক, বলছে দেখো, থমসনস দ্য সিজন ওয়াজ দ্য ফার্স্ট নোটেড দি পোয়েম অফ দ্য রোমান্টিক রিভাইভাল। তাহলে রোমান্টিক সিজমের যে রিভাইভাল, রিভাইভাল কেন বলা হচ্ছে?
কারণ এটা রোমান্টিক কথাটা শুরু হয়েছিল কবে, কোন সময়ের? এলিজাবেথান এজে। এলিজাবেথান এজে। তাই রোমান্টিক আবার রিভাইভাল হচ্ছে। এর আগে যেমন রিভাইভাল অফ লার্নিং হলো, তাই না, রেনেসাঁস পিরিয়ডে, এখানে আবার রোমান্টিক রিভাইভাল হলো। অ্যান্ড দ্য পোয়েমস অ্যান্ড দ্য পোয়েটস ইনক্রিজ স্টিডিলি ইন নাম্বার অ্যান্ড ইম্পর্টেন্স, এবং আস্তে আস্তে থমসনকে ফলো করে কি হচ্ছে, রোমান্টিক ঘরানার কবির সংখ্যা এবং কবিতার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালো? ইন দ্য এজ অফ ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্কট, দ্য স্পিরিট অফ রোমান্টিসিজম ডোমিনেট আওয়ার লিটারেচার মোর কমপ্লিটলি দ্যান ক্লাসিসিজম হ্যাড এভার ডান। তাহলে পুরো নিও ক্লাসিক্যাল এজে ক্লাসিসিজম যেভাবে ডোমিনেট করেছে, পরবর্তীতে রোমান্টিক এজে পুরো স্পিরিট অফ রোমান্টিসিজম কি করেছে, ডোমিনেট করেছে। দিস রোমান্টিক মুভমেন্ট হুইচ ভিক্টর হুগো কলস লিবারালিজম ইন লিটারেচার। দেখো তাহলে নিও ক্লাসিসিজমে লিটারেচার কিন্তু লিবারেল ছিল না, তাই তো। ওরা গ্রিক এবং ইটালিয়ান, গ্রিক এবং রোমান, তাই তো, যে স্টাইলগুলোকে তারা ফলো করে লিবারাল হতে পারেনি, তারা স্ট্রিক্ট হয়েছে। তারা পারফেকশনটাকে বেশি করে চেয়েছে যে ইমাজিনেশনের থেকে। আর এখানে এসে কি হলো, লিবারালিজম লিটারেচার ইজ সিম্পলি দ্য এক্সপ্রেশন অফ লাইফ অ্যাজ সিন বাই ইমাজিনেশন। তাহলে ইমাজিনেশনের মাধ্যমে আমরা যা পাচ্ছি, কারণ রোমান্টিক এইজের বা রোমান্টিসিজমের যে ফিচার আছে, সবচেয়ে বড় হলো পাওয়ার অফ ইমাজিনেশন, তাই না। যেটা আমরা রোমান্টিক এইজের যে কবিতা যে আমরা পড়েছি, ওয়ার্ডসওয়ার্থের পড়েছি, তাই না, রোমান্টিক পোয়েট্রি পড়েছি না। তারপরে হচ্ছে আমরা যেহেতু এখন কিটস এবং শেলি তো পড়ি নাই, ও দুটো যখন পড়ো, শেলি আর কিটস তো পড়া হয়নি এখনো, তাই না, ওখানে আমরা বাকি আছে। না স্যার, রাদার দ্যান বাই প্রোজেইক কমন সেন্স। এই যে ক্লাসিসিজমে বা নিও ক্লাসিক্যাল এজে ছিল প্রোজেইক কমন সেন্স, মানে স্যাটায়ার ছিল, প্রোজের প্রধান ইয়াই ছিল হচ্ছে স্যাটায়ার। সেখানে পোয়েট্রির ভিতরে স্যাটায়ার ঢুকে গেছিল, যেটা আলেকজান্ডার পোপের ক্ষেত্রে। কিন্তু এখানে আমরা দেখবো যে সবকিছুর ভেতরে রোমান্টিসিজম, which was the central doctrine of English philosophy in the 18th century. It has 6 prominent characteristics which distinguish it from the so-called classic literature which we have just studied. তাহলে আমরা রোমান্টিক এজের বা রোমান্টিসিজমের কয়টা ফিচার থাকবে এখানে বলা হচ্ছে 6 prominent characteristics, এটা একটু খেয়াল রাখো। প্রথমটা হচ্ছে দেখো, দ্য রোমান্টিক মুভমেন্ট ওয়াজ মার্কড অ্যান্ড ইজ অলওয়েজ মার্কড কিসের দ্বারা? বাই আ স্ট্রং রিয়াকশন অ্যান্ড প্রোটেস্ট এগেইনস্ট দ্য বন্ডেজ অফ রুল অ্যান্ড কাস্টম। ওই যে স্ট্রিক্ট রুল অ্যান্ড পারফেকশনে একদিন বন্দি ছিল পোয়েট্রি, কিন্তু রোমান্টিক মুভমেন্টের প্রধান যে মার্ক বা চিহ্ন সেটা হচ্ছে কি, এই রুল এবং কাস্টমের প্রতি কি স্ট্রং রিয়াকশন বা প্রোটেস্ট, যে আমরা কারো নিয়ম কানুন মানতে রাজি না, আমার মনে যেমন চাইবে আমি আমার মনের ইচ্ছা মতো সেভাবে লিখবো। কারণ কি, ওয়ার্ডসওয়ার্থ সংজ্ঞায়িত করেছেন, হ্যাঁ, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং পোয়েট্রিকে, তাই না। অতএব আমার এখন ফিলিং কাজ করছে, আমি এখন পোয়েট্রি লিখবো। এখন ফিলিং কাজ করতে গিয়ে পারফেকশন খুঁজতে গেলে কি ফিলিং ঠিক থাকবে বলো? পারফেকশন খুঁজতে গিয়ে তোমার কি, যখন তুমি পারফেকশন খুঁজতে যাবা, মনে করো তুমি এখন প্রেম করতেছো, এখন তুমি একজনকে ভালোবাসো, এখন ভালোবাসতে গিয়ে তুমি তার এখন সৌন্দর্যের পারফেকশন খুঁজতেছো, হ্যাঁ, তুমি তার নাক দেখতেছো, তার কান দেখতেছো, তার চুল দেখতেছো, তার ঠোঁট দেখতেছো, তার দাঁত দেখতেছো, তুমি কি তাকে ভালোবাসতে পারবা? কখনো আসবে সেটা? হ্যাঁ, আসবে, হ্যাঁ, কারণ কোথাও না কোথাও তার খুঁত থাকবে। আর সিঙ্গেল কোনোটা জিনিস দেখে তুমি তার ভিতরে সৌন্দর্য মেলাতে পারবে না। অতএব তোমাকে কল্পনায় তাকে দেখতে হবে, ভালোবাসার চোখ দিয়ে দেখতে হবে। ওই পারফেকশনের চোখ দিয়ে দেখলে যেমন প্রেম টিকে না, মানুষের প্রতি ভালোবাসা থাকে না, এখানেও তেমনি থাকবে না, ঠিক আছে। তাই এখানে বলছে যে ঠিক ওইরকম ইন সায়েন্স অ্যান্ড থিওলজিতে যেমন কাস্টম এবং রুল মেনটেন করা হয়, ঠিক এখানেও লিটারেচারেও সেরকমটা করা হয়েছিল। কিন্তু সেখান থেকে কি হচ্ছে, ফেটার দ্য ফ্রি হিউম্যান স্পিরিট, তাই তো, ফ্রি হিউম্যান স্পিরিটকে তারা ফেটার করে রেখেছে, তারা আবদ্ধ করে রেখেছিল রুলস এবং কাস্টমের অধীনে। সেটা থেকে বেরিয়ে আসার একটা ট্রেন্ড হচ্ছে রোমান্টিক মুভমেন্টে। সেকেন্ড হচ্ছে রোমান্টিসিজম রিটার্ন টু নেচার, তারা নেচারের প্রতি আবার ফিরে আসে। আমরা যে নিও ক্লাসিসিজমে যেগুলো পেয়েছি, এখানে নেচার নিয়ে কোনো কবিতা নেই, দেখো। কিন্তু আমরা ওই যে বললাম যে এলিজাবেথান এইজের যে সনেটগুলো আছে, যে পোয়েট্রিগুলো আছে, যে ড্রামাগুলো আছে, হ্যাঁ, নেচারের প্রতি তাদের কিন্তু এক ধরনের ট্রেন্ড দেখানো হয়েছে। অ্যান্ড টু প্লেন হিউম্যানিটি ফর ইটস ম্যাটেরিয়াল, এবং এখানে মানবিকতাকে নিয়ে ভাবা হয়েছে, মানুষকে নিয়ে ভাবা হয়েছে, মানুষকে এই যে তোমার নিও ক্লাসিক্যাল এই যে মানুষের বিরুদ্ধে ক্রিটিসাইজ করা হয়েছে, স্যাটারিক্যাল রাইটিং দ্বারা তাদেরকে আঘাত করা হয়েছে। কিন্তু রোমান্টিকে যে তুমি কোনো স্যাটায়ার পাবা না, তাই তো, মানুষ যেমন তাকে সেভাবেই তুলে ধরা হয়েছে। কথা বুঝতে পেরেছো? যেমন ব্যাপারটা উইলিয়াম ব্লেকের কথা মনে আছে? উইলিয়াম ব্লেক, ইয়েস স্যার, ওখানে কিন্তু স্যাটায়ার আছে, কারণ উনি হচ্ছেন রোমান্টিক এজ পূর্ববর্তী,
তাই তো এই সময়ের রাইটার তিনি কিন্তু, হ্যাঁ, তা ওর ভিতরে স্যাটারও আছে, আবার রোমান্টিসিজমের কিছু ধারণা আছে, কারণ তিনি মানুষকে নিয়ে লিখছেন, তাই তো। একটু মিউট রাখো। যেমন সংস অফ ইনোসেন্স বা সংস অফ এক্সপিরিয়েন্স যে ইন্ট্রোডাকশন যে বিষয়টা, সেখানে কিন্তু নেচারকে নিয়ে বলা হয়েছে, হ্যাঁ, ন্যাচারাল এলিমেন্টগুলো নিয়ে বলা হয়েছে, তার মানে ওখানে কিছু রোমান্টিক ট্রেন্ড আছে। আবার হলি থার্সডে বা এই জায়গাগুলোতে কি করা হয়েছে, ধর্মকে নিয়ে স্যাটায়ার করা হয়েছে, তাই না। তাহলে এখানে স্যাটায়ার এবং রোমান্টিসিজমের ধারণা কিন্তু উভয় ছিল, হ্যাঁ, তাই তাকে বলা হচ্ছে প্রিকার্সার অফ রোমান্টিসিজম। হ্যাঁ, রোমান্টিসিজমে তিনি হচ্ছেন অগ্রদূত, তিনি দিয়ে গেছেন আর কি, এরকম। তাই বলছে সো ইজ ইন মার্ক কন্ট্রাস্ট টু ক্লাসিসিজম। তাহলে এখানে কি হয়েছে, রোমান্টিসিজমে নেচারের ব্যাপার এসেছে এবং প্লেন হিউম্যানিটিকে তার ম্যাটেরিয়াল হিসাবে গ্রহণ করা হয়েছে। অতএব এখানে আমরা জানি কি করা হয়েছিল ক্লাসিসিজমে, ওটা দরকার নেই। 3 নম্বরে বলা হচ্ছে কি, ইট ব্রট এগেইন দ্য ড্রিম অফ গোল্ডেন এজ। ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ কোনটা ছিল জানো, বলো? এলিজাবেথান এজ, তাই তো, এলিজাবেথান এজ। তো এখানেও সেই রকম কিছু ধারণা নিয়ে আসলো, যেখানে সব ধরনের রাইটিং থাকবে, সব ধরনের রাইটিং এখানে থাকবে। তারপর দেখ, ইন হুইচ দ্য স্টার্ন রিয়েলিটিস অফ লাইফ আর ফরগটেন অ্যান্ড দ্য আইডিয়ালস অফ ইউথ আর এস্টাবলিশ অ্যাজ দ্য অনলি পার্মানেন্ট রিয়েলিটিস। যেখানে রিয়েলিটিগুলোকে বাদ দিয়ে মানুষের আনন্দ আর মানুষের আবেগ, এই বিষয়গুলোকে নিয়ে লেখা হবে আর কি। তার বলছে রোমান্টিসিজম ওয়াজ মার্কড বাই ইন্টেন্স হিউম্যান সিম্প্যাথি। এই যে মানুষের প্রতি সিম্প্যাথি দেখানো হয়েছে, যেখানে নিও ক্লাসিক্যাল ইয়াতে এই যে কি করা হয়েছে, মানুষের প্রতি ক্রিটিসাইজ করা হয়েছে, তাই না। এইটা একটু খেয়াল রেখো, এই যে 6টাতে যে এখানে কিন্তু পার্থক্য দেখানো হচ্ছে কিন্তু, হ্যাঁ, যে রোমান্টিসিজম ভার্সাস নিও ক্লাসিসিজম বা ক্লাসিসিজম, এই জায়গাটা একটু কয়েকবার তোমরা পড়ে নিবা, মনে থাকবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, ব্রড কোশ্চেনের পার্থক্যটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, যে ডিসকাস দ্য ডিফারেন্স বা ইভ্যালুয়েট, হ্যাঁ, রোমান্টিসিজম ভার্সাস নিও ক্লাসিসিজম, এরকমটা দেখাতে পারে। তাই বলছে দেখো এখানে কি হচ্ছে, যে হিউম্যান সিম্প্যাথিকে দেখানো হয়েছে এবং বিশেষ করে হিউম্যান হার্টটাকে দেখানো হয়েছে। এখানে ইন্টালেক্ট বা সায়েন্সের প্রতি গুরুত্ব না, তাই বলছে নট টু ইন্টালেক্ট অর টু সায়েন্স ডাজ দ্য হার্ট আনলক ইটস ট্রেজার, বাট রাদার টু দ্য টাচ অফ সিম্প্যাথেটিক নেচার, হ্যাঁ, অ্যান্ড থিংস দ্যাট আর হিডেন ফ্রম দ্য ওয়াইজ অ্যান্ড প্রুডেন্ট আর রিভিলড আনটু চিলড্রেন। দেখো পোপ হ্যাড নো অ্যাপ্রিসিয়েবল হিউম্যানিটি, পোপের ভিতরে কোনো হিউম্যানিটি ছিল না। সুইফটস ওয়ার্ক ইজ আ ফ্রাইটফুল স্যাটায়ার, হ্যাঁ, সুইফট তো মোটামুটি ফ্রাইটফুল স্যাটায়ার দিয়ে মানুষকে আঘাত করেছে। অ্যাডিশন ডিলাইটেড, দেখো পোলাইট সোসাইটি বাট হ্যাড নো মেসেজ ফর প্লেইন পিপল, তিনি কমন পিপল নিয়ে লেখেননি। হোয়াইল ইভেন জনসন উইথ অল হিজ কাইন্ডনেস হ্যাড নো ফিলিং ফর মেন ইন দ্য ম্যাস, বাট সাপোর্টেড স্যার রবার্ট ওয়ালপল ইন হিজ পলিসি অফ, দেখো, লেটিং ইভিলস অ্যালোন। মানে মূল কথা হলো তৎকালীন রাইটাররা লিখলে হয় একদম হাই সোসাইটির মানুষ নিয়ে লিখছে আর কমন পিপলকে তারা বাদ দিয়ে গেছে, আর না হয় পিপল নিয়ে তারা লেখেইনি, আর পিপল দিয়ে লিখলেও তারা হয়তো পিপলের এগেইনস্টে লিখছে, মানুষের ভুলগুলোকে তারা বেশি করে তুলে ধরেছে। এই জন্য এখানে হিউম্যান যে সিম্প্যাথি, এটা নিও ক্লাসিক্যাল এই জন্য ছিলই না, রোমান্টিসিজমে পুনরায় এটাকে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। তো যেমন ওই যে ছোটো বাচ্চা চিমনি সুইপার, এটা কি হাই সোসাইটির কোনো মানুষ? চিমনি সুইপিং যারা আছে, বলো না স্যার, মধ্যে বলে, তাই না, ওয়ার্কিং ক্লাস পিপল, এইগুলো নিয়ে তারা কিন্তু লিখেছে। আবার বলছে দ্য রোমান্টিক মুভমেন্ট ওয়াজ দ্য এক্সপ্রেশন অফ ইন্ডিভিজুয়াল জিনিয়াস রাদার দ্যান অফ এস্টাবলিশ রুলস। ওই যে রুলস এস্টাবলিশ করা তাদের উদ্দেশ্য ছিল না। এক এক কবি এক এক ধরনের, হ্যাঁ, এক এক কবি এক এক, যেমন এই যে সে প্রোজ লিখুক, সে মানে নভেল লিখুক, সবার উদ্দেশ্য ছিল স্যাটায়ার, কিন্তু রোমান্টিক এই যে এক এক কবি এক এক ধরনের, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ইমাজিনেশন, তাদের ইয়া ছিল হচ্ছে নেচার, তাদের ইয়া ছিল হিউম্যান সিম্প্যাথি, মানুষের মধ্যে ভালোবাসা, স্নেহ ইত্যাদি ইত্যাদি, এই ব্যাপারগুলো কিন্তু এসেছে। তাই বলছে ইন কনসিকুয়েন্স দ্য লিটারেচার অফ দ্য রিভাইভাল ইজ অ্যাজ ভ্যারিড অ্যাজ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড মুডস অফ ডিফারেন্ট রাইটার্স। এইগুলো কথা একটু পড়বা, দেখলো যে ওই কথাগুলো আমাদের অলরেডি পরিচিত হয়ে গেছে। অন্যদিকে দ্য রোমান্টিক মুভমেন্ট হোয়াইল ইট ইজ ফলোড ইটস ওন জিনিয়াস ওয়াজ নট অল টুগেদার আনগাইডেড। যদিও নিজস্ব জিনিয়াস ছিল, তারপরও যে তারা গাইডেড ছিল না তা না। তারা কাকে গাইড, তারা কাদের কাছ থেকে অনুসরণ করেছে দেখো তো, তারা অনুসরণ করেছে কাদের? স্পেন্সার, শেক্সপিয়ার এবং মিল্টন। এরা কোন এজের বলো তো? ওই এলিজাবেথান বা পিরিয়ডের নাকি? এদের কাছ থেকে তারা দেখো ওয়ার দ্য ইন্সপিরেশন অফ দ্য রোমান্টিক রিভাইভাল, অ্যান্ড উই ক্যান হার্ডলি রিড দ্য টাইম অফ দ্য আর্লি রোমান্টিসিস্টস উইদাউট ফাইন্ডিং আ সাজেশন অফ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান অফ দিস গ্রেট লিডার্স। মানে তারা আর ওই পোপ, তারা হচ্ছে জনসন, সুইফটের কাছ থেকে ইন্সপিরেশন নেননি, তারা নিয়েছে ওই যে ফার্স্ট রোমান্টিক, তাই তো, এই যেটা আমরা এলিজাবেথেন এজকে বলে থাকি, সেখানকার রাইটারদের কাছ থেকে তারা উৎসাহ নিয়ে তারা কিন্তু লেখার চেষ্টা করেছে। সো দিস আর ভেরিয়াস আদার ক্যারেক্টারিস্টিক্স অফ রোমান্টিসিজম, বাট দিস সিক্স দ্য প্রোটেস্ট এগেইনস্ট দ্য বন্ডেজ অফ রুলস, দ্য রিটার্ন টু নেচার, দ্য হিউম্যান হার্ট,
দ্য ইন্টারেস্ট ইন ওল্ড, দেখো, sages and medieval romances as suggestive of the heroic age, the sympathy for the toilers of the world, মানে labor class people, emphasize upon individual genius, and the return to Milton and Elizabethans instead of Pope and Dryden for literary models are the most noticeable and most interesting characteristics বা ফিচার হচ্ছে রোমান্টিসিজমের। রিমেম্বারিং দিস উই শ্যাল, আচ্ছা তাহলে এই কথাগুলো তোমরা একটু খেয়াল রাখবা, এই জায়গাটা একটু ভালো করে পড়ে নেবা, ঠিক আছে তো সবাই? তারপর থেকে আর আমরা একটা জিনিস ছিল হ্যাঁ এগুলো একটু পরবর্তী, হ্যাঁ বলো। স্যার, মেডিভালে স্যার এ আর ইটা যে একসাথে দেওয়া আছে, এটা কি স্যার পরীক্ষার সময় স্যার আমরা কেমনে লিখবো, একসাথে জয়েন করে লিখবো? বুঝলাম না স্যার মেডিভাল যে আছে, মেডিভাল বারানটা, না এইভাবে লিখবা না তুমি, মডার্ন ইংলিশে লিখবা। মডার্ন ইংলিশে লিখবা। ওকে স্যার। আচ্ছা তো ঠিক আছে, আমরা তাহলে এ পর্যন্তই পড়লাম। তো